সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক পরীর গল্প শোনার জন্য আমার সঙ্গে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1446তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো কলকাতার ভাই রাহুল রায়ের জীবনের চরম ভয়ঙ্কর অলৌকিক এক পরীর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বিমানের পাইলটের সাথে দূত পরীর বাস্তব প্রেম কাহিনী। দেখেন, আমি পরীদের ভিতরে অনেক জাত পেয়েছি, অনেক জাতের পরীর গল্প আমি রেকর্ড করেছি, কিন্তু দূত পরী বলে যে একটা পরী আছে, এই গল্পের মাঝে আমি তা জানতে পারলাম। এবং এই পরী একজন বিমানের পাইলটের সাথে প্রেমের সম্পর্কে জড়িত হয়। এই পাইলট এখন কেমন আছে, এই পরী তার জীবনে কতটুকু উপকার করেছে, কতটুকু ক্ষতি করেছে, দিন শেষে পাইলটের জীবন কেমন কাটছে, এই গল্পটা শুনলে তা বুঝতে পারবেন। এক অলৌকিক কলকাতার পাইলটের বাস্তব জীবনের গল্প। সবাই শুনবেন এবং গল্প শেষে রাহুল রায়কে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুরা, একটা কথা বলে রাখি, যেহেতু আমি মুসলমান এবং তিনি হচ্ছে হিন্দু ধর্মের একটা মানুষ, তার গল্পটা আমি চেষ্টা করব ওনার ভাষায় বলার জন্য। এরপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। হিন্দু ভাইদের আদাব আর মুসলিম ভাইদের সালাম। আমার নাম রাহুল রায়, আমার বাড়ি কলকাতা। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা দিদি সহ আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা কলকাতা শহরের কাছাকাছি কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। দিল্লির এয়ারপোর্টে আমার বাবা চাকরি করে এবং সেখানে আমার বাবা খুব বড় মানের কোনো চাকরি করে না। এক কথায় বলতে গেলে আমার বাবা সেই এয়ারপোর্টে ক্লিনারের কাজ করে। তা দিয়ে আমার বাবা যে টাকা উপার্জন করত, আমাদের পরিবারটা অনেক ভালো করেই চলতো। ছোটোবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল আমি বিমানে কাজ করব বা বিমানের পাইলট হব। আকাশ দিয়ে যখন বিমান উড়ে যায়, নিচ থেকে সেই বিমানের দৃশ্য দেখতে আমার কাছে খুব ভালোই লাগে। নিজেকে নিজে চিন্তা করতাম যে এত বড় মানের একটা বিমান এতগুলো মানুষ নিয়ে বাতাসের উপর দিয়ে কিভাবে চলে। আমি যদি সামান্য আমার কলমটা উপরে উড়াতে চাই, এটা নিচে পড়ে যায়, কিন্তু এতগুলো মানুষ নিয়ে এই বিমান মহাকাশে কি করে চলে? এই প্রশ্নগুলো ছোটোবেলা থেকে আমাকে ভাবাতো। আর আমি সময় পেলে আমার বাবার সঙ্গে দিল্লি এয়ারপোর্টে চলে যেতাম এয়ারপোর্ট দেখার জন্য। এটা আমার খুব পছন্দের একটা জায়গা ছিল। আব্বুর সঙ্গে আমি ভিতরে যাইতাম, প্লেন পর্যন্ত মাঝে মাঝে আব্বু আমাকে নিয়ে যেত। ছোটোবেলায় বাবার সঙ্গের এই স্মৃতিগুলো এখন আমার মনে পড়লে আমি অঝরে কান্না করি। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি যেমনটা স্বপ্ন দেখেছি আমি বড় হলে বিমানের পাইলট হব, আমার বাবাও ঠিক একই স্বপ্ন আমাকে নিয়ে দেখেছে। আমি যদি বড় হই, বাবা আমাকে বিমানের পাইলট বানাবে। এভাবেই আপনার কলকাতার ওই গ্রামে আমার দিনগুলো কাটতে থাকে। আমি খুব বেশি দূর পর্যন্ত আমার পরিবারটা খুব বেশি পর্যন্ত ভালো ছিল না, কারণ আমার বাবার ইনকাম একেবারেই কম ছিল, একদমই কম ছিল। যেটা দিয়ে দেখা যায় আমার বড় দিদি আরেকটা চাকরি করত। বড় দিদির চাকরির টাকায় এবং আমার বাবার ওই ইনকামে আমাদের পরিবারটা কোনোভাবেই চলতেছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। আমার এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে, এসএসসি রেজাল্ট আউট হওয়ার আগে পরীক্ষা দেওয়ার পরে, আর আমি এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি মূলত ক্লাস 9 থেকেই টিউশনই করি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমাদের ওখানকার স্কুলে পড়ি, তখন থেকে আমি অনেক ছেলে মেয়েদেরকে পড়াইতাম। আমাদের পরিবার তো ইনকাম খুবই কম ছিল, অত ভালো ইনকাম না, পরিবার চলতে খুব দায় হয়ে যাচ্ছিল, যার কারণে আমিও মাঝে মাঝে ইনকামের রাস্তা খুঁজে নিতাম। তো এসএসসি পরীক্ষার সময় আমি যে বাচ্চাগুলোকে পড়াইতাম ওগুলোকে ছেড়ে দিছি। এসএসসি পরীক্ষা তো সামনে, এই জন্য আমি পড়াশোনা বাচ্চাদেরকে ছেড়ে দিছি, কারণ আমার নিজের পড়াশোনা আছে, নিজে পড়াশোনা করতে হবে। পরিশেষে যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হলো, আমি তখন আর এই স্টুডেন্টগুলোকে পাচ্ছিলাম না। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষকদের কাছে চিঠি মিটিয়ে চলে গেছে, ওদের আমি আর পাই না। তো ওনাদেরকে না পাওয়ার পরে আমি তখন ওভাবে 1-2টা করে বাচ্চা পড়াইতাম। এই করতে করতে আমি 2টা মেয়েরে তখন পড়াই। এটা আমার এসএসসি পরীক্ষার পরের কথা। 2টা মেয়েকে পড়াইতেছি এবং 2টা মেয়েকে পড়ানোর সময় ওই 2টা মেয়ে বলতেছে যে, আমার বলে, স্যার আরেকটা মেয়ে আছে, নাম হচ্ছে পূজা, আমাদের সঙ্গেই পড়ে, ও আপনার কাছে পড়তে আসবে। আমি আবার গণিতটা অনেক ভালো বুঝতাম। ক্লাস 9-10 বা ক্লাস 7-8 গণিতটা অনেক ভালো বুঝতেই পারছেন যে আমি মাত্র সবাই পরীক্ষা দিয়েছি। সেই সময়তে আমি ক্লাস 9-এর মেয়েদেরকে পড়াইতাম। তো আমি অতটাই ভালো বুঝতাম বলে তারা আমার কাছে পড়তে আসতো। তো দেখা গেল ওই 3টা মেয়েরে আমি পড়াইতাম।
আর বাকি স্টুডেন্টগুলো 2টা ছোটো বাচ্চা পড়াইতাম, ওভাবেই হচ্ছে আমার চলতো। তাই 3টা মেয়েরে পড়াইলাম, প্রায় 3 মাসের মতো ওরা আমার কাছে পড়ছে। এখন 3 মাস পড়ার পরে তারা কিন্তু মাসে মাসে টাকা দেওয়া যাইত। ধরেন 1 মাস পড়ছে, পরের মাসের 1 তারিখে বা 2 তারিখে টাকা দিত, এরপরে মাসেও টাকা দিত, এরপর মাসে টাকা দিয়ে দিত। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যে পূজা মেয়েটা পরে আসছিল, মানে 2টা মেয়ের পরে যে একটা মেয়ে আসছিল পূজা, ওই মেয়েটা আমার কাছে কেমন জানি একটু ব্যতিক্রম মনে হতো। ব্যতিক্রম বলতে ঠিক এইরকম, এই মেয়েটার কথাবার্তাগুলো কেমন জানি একটু অন্যরকম ছিল। মানে কথাবার্তা যে বলতো না, একটু অন্যরকমভাবে বলতো, নাকে বাজিয়ে কথা বলতো। আর ওর শরীরটা একেবারেই সাদা ছিল, মানে দুধের মতো সাদা ছিল, খুবই ফর্সা ছিল। তো যাই হোক, আমি এটুকু জেনেছি যে মেয়ের মায়ের বাড়ি কিন্তু বাংলাদেশে ছিল, মানে এই মেয়েটার মায়ের বাড়ি বাংলাদেশে, এবং তার মাকে এই কলকাতায় বিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে মেয়েটা এখানে জন্মগ্রহণ করে। তো যাই হোক, এভাবে মেয়েটাকে পড়াইতেছে, মেয়েটাও আমার কাছে পড়তেছে, সময়গুলো ভালোই করতেছে। এভাবে প্রায় 3 মাস কেটে গেল। 3 মাস কেটে যাওয়ার পরে আমি এদিক দিয়ে মানে 2 মাস ওদেরকে পড়াইলাম। তো 3 মাসের সময়ের কথা আপনাকে বলতেছি। 3 মাসের সময়ে আমি তখন কিন্তু চলে যাব, আমার পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, আমার বাবা বলছে আমাকে দিল্লিতে নিয়ে যাবে, ওখানে আমাকে ভর্তি করাবে, গ্রামে রাখবে না। তা আমি এদেরকে ছেড়ে দিব ওরকম একটা সময়। তো যে মেয়েটার বাবা ছিল পূজা, ওই মেয়েটার বাবাকে কিন্তু আমি আবার চিনতাম, মানে পূজার বাবাকে আমি চিনতাম। ওনার আবার ওই আমাদের এখানেই দোকান আছে, মানে ব্যবসা করেও না, চিনি। তো একদিন ওনার দোকান থেকে আমি মালামাল কিনতেছিলাম, খুব অবাক করা বিষয়, আপনি শোনেন। মালামাল কিনতেছিলাম, তো মালামাল কেনার পরে আমি টাকা দিচ্ছিলাম, মানে মুদির মাল কিনলাম আর কি, টাকা দেওয়ার পরে উনি আমারে বলতেছে যে, আমাকে বলে, রাহুল তুমি তো আমার কাছে কিছু টাকা পাও, আমার মেয়ে তো তোমার কাছে পড়ছে, তো তুমি তো 1 মাসের টাকা পাও। তা আমি বললাম, দাদা আমি টাকা পাবো কি করে, মানে টাকা তো পাই না, আমি 3 মাস পড়াইছি, 3 মাসের টাকা তো দিয়ে দিছে। বলে কিভাবে দিল, ও তো 2 মাসের টাকা দিছে। আমি বললাম, না গত মাসের টাকাও তো কিছুদিন আগে দিয়ে গেল। পরে বলে, কি বলো তুমি, গত মাসের টাকাও কিছুদিন আগে দিয়ে গেল, মানে কি বলছো এটা? আমি বললাম, হ্যাঁ গত মাসের টাকাও তো কিছুদিন আগে দিয়ে গেছে। বলে কিছুদিন আগে বলতে কবে দিয়ে গেছে? আমি বললাম, এই তো 2 দিন আগে দিছে। তো উনি আমাকে বলতেছে, কি বলছো কি তুমি তো গত মাসে পড়লো মাত্র 12 দিন, গত মাসে 12 দিন পড়লো, 12 দিন পরে 13 দিনের মাথাও তো বাংলাদেশে চলে গেছে ওর মায়ের সঙ্গে। তো গত মাসেও 12 থেকে উনি বললো 13 দিন পড়ছে, তো 13 দিন পরে সে চলে গেছে। যাওয়ার সময় তার বাবাকে বলে গেছে যে, বাবা আমি তো 13 দিন স্যারের কাছে পড়ছি, তো এখন 13 দিনের টাকা তুমি স্যারকে দিয়ে দিও, এটা নাকি ওর বাবাকে বলে গেছে। আর আমি ওই মেয়ের পুরো মাস পড়াইলাম, মানে গত মাসের পুরো মাস পড়াইলাম। এটা এখন রানিং মাসের 7 তারিখ, তার মানে এই বর্তমান মাসের 2 তারিখে মেয়েটা আমাকে টাকা দিয়ে দিছে। তো মেয়ের বাবা বলতেছে, গত মাসেই 13 তারিখে মেয়ে নাকি চলে গেছে তার মায়ের সঙ্গে, মানে কলকাতাতে, আপনার বাংলাদেশে। তো মেয়ে যদি গত মাসের 7 তারিখে বাংলাদেশে চলে যায়, তাহলে এই মাসের 2 তারিখে আমাকে টাকা কে দিল? এখন হচ্ছে 7 তারিখ, এবং আমি গতকালকেও মেয়েরে পড়াইছি। তো দাদার কথা শুনে আমি একটু বিস্মিত হয়ে গেলাম, মানে অবাক হয়ে গেলাম। দোকানে প্রচুর কাস্টমার। তো আমি বললাম যে, দাদা আমি কথা বলবো আপনার সঙ্গে, আমি একটু বসি। বলে, হ্যাঁ ঠিক আছে বসো। উনি কাস্টমার বিদায় করলো, বাট আমি ওনার মুখের দিকে তাকায় আছি, একটু অবাক হয়ে তাকায় আছি আর কি, যে এটা উনি আমাকে কী বললো, বা এটা কীভাবে সম্ভব, এটা তো কোনো কথাই না, উনি আমাকে এটা কী শোনাইলো। ওনার মুখের দিকে তাকায় আছি। দাদা কাস্টমারগুলো বিদায় করলো, করার পরে দাদা বলে যে, রাহুল কিছু খাবা? আমি বললাম, না দাদা কিছু খাবো না, একটু অবাক হয়ে যাচ্ছে দাদা। পরে বলে, কেন কি হয়েছে, অবাক হয়ে যাচ্ছ কেন? আমি বললাম, দাদা আপনি বললেন আপনার মেয়ে গত মাসের 12 কি 13 তারিখে বাংলাদেশে চলে গেছে। উনি বলে, হ্যাঁ চলে গেছে। আমি বললাম, তাহলে আমি গতকালকে কাকে পড়াইলাম? কি বলছো কি? উনি আমাকে বলে, কি বলছো কি? আমি বললাম, হ্যাঁ দাদা আমি ঠিকই বললাম, আপনি বললেন যে আপনার মেয়ে গত মাসে চলে গেছে 12 তারিখ কি 13 তারিখে, তাহলে আমি গতকালকেও তো আপনার মেয়েকে পড়াইলাম, ও গতকালকে কোত্থেকে আসছে? তো উনি বলে, রাহুল তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? আমার তো মনে হয় তোমাকে মানসিক ডাক্তার দেখাতে হবে, তুমি কি বলছো কি এসব কথা? আমার মেয়ে তো বাংলা, মানে ইন্ডিয়াতেই নেই, ও তোমার কাছে যাবে কি করে, পড়বে কি করে? পরে আমি বললাম, দাদা আমি তো আপনার মেয়েকে একা পড়াইনি, ওর সাথে তো আরও 2টা মেয়ে আছে। বলে, হ্যাঁ ওর সাথে তো আরও 2টা মেয়ে আছে, আমি তো জানি। আমি বললাম, ওদের সঙ্গে আপনার মেয়ে পড়তে আসছে। দাদা বলে, তোমার কথাবার্তা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কিসব উল্টাপাল্টা কথাবার্তা বলছো, আমি না এইসব কথা মাথায় আসে না। আমি আর দাদার সঙ্গে কথা বাড়াইলাম না, উনি যেহেতু দোকানে, বাট আমি ওনাকে বিশ্বাস করাতে পারতেছিলাম না যে আমি গতকালকে ওনার মেয়েকে পড়াইছি। আজকে আমি পড়াইনি, মানে গতকালকে তাদেরকে পড়িয়ে বলছে আজকে আমি পড়াবো না, আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে, যার জন্য আমি এখানে বাজারে আসছিলাম। তো গতকালকে আমি ওরে পড়াইলাম, আর মেয়ের বাবা বলতেছে সে মানে 12 তারিখে নাকি চলে গেছে।
তার মানে এই আপনার হিসাব করতে গেলে দেখা গেল যে এই 15-16 দিন বা 17 দিন আমি কাকে পড়াইলাম, এটা কি আসছে। তো যাই হোক, আস্তে আস্তে করে বাড়িতে চলে যাচ্ছি, মন খুব খারাপ। দাদিটা আমাকে কী শোনাইলো। বাড়িতে যাওয়ার পরে আমার মা, যিনি আর কি, মা তো মাঝে মাঝে দেখে যে মেয়ে 3টা আসতো আমার কাছে পড়তো। তো আমাদের বাড়িতে ওই দিন বিকেলবেলা আবার একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে আমার মা ব্যস্ত। অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে রাতের বেলায় আমি মাকে বললাম, মা তোমার সঙ্গে আমার একটা কথা আছে। মা বলে, কি বলবি বল। আমি বললাম, গতকালকে আমার কাছে যে মেয়েগুলো পড়তে আসছে তুমি কি তাদের দেখেছিলা? মা বলে, আমি তাদেরকে গতকালকে দেখবো কেন, আমি তো প্রতিদিন ধরেই দেখি। আমি বলি, তো গতকালকে যে পূজা মেয়েটা আসছে তুমি কি তাকে দেখো নাই? আমার মা বলে, পূজাকে আমি তো নাম জানি না, 2টা মেয়ে তোর কাছে পড়তে আসতো সেটাই জানি। আমি বললাম, 2টা কেন হবে, এখানে তো 3টা মেয়ে। আমার মা বলে, না আমি তো 2টাকে দেখেছি, একটা কি আগে পরে আসছে কি না তা তো জানি না। আমি বললাম, মা 3টা তো একসঙ্গেই আসছে, একসঙ্গেই পড়ছে, একসঙ্গেই গেছে। মা আমারে বলে, না আমি তাহলে মনে হয় ভুল দেখেছি, আমি তো 2টা দেখেছি। মানে আমার বাসায় তো মেহমান, মাও আমার সঙ্গে ঠিকমতো কথা বলার সময় পাচ্ছে না, ছুটোছুটি করতেছে, কাজ করতেছে, দিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। তখন আমার হঠাৎ করে মনে পড়লো, আমাদের পাশের ঘরেরই আমার এক চাচাতো বোন আছে, অর্ণপর্ণা হচ্ছে ওর নাম। তো অর্ণপর্ণা, আমি যখন 3টা মেয়েকে পড়াইতেছিলাম, অর্ণপর্ণা আমার রুমে গেছিলো ওই যে রং পেন্সিলের জন্য। আমার রুমে আমার ছোটো ভাইয়ের রং পেন্সিল ছিল, তো রং পেন্সিলের জন্য গেল, আমি ওরা রং পেন্সিল দিয়েছিলাম। তো অর্ণপর্ণাও তো দেখেছে যে 3টা মেয়েকে আমি পড়াইতেছি। তা আমি তখন অর্ণপর্ণাদের ঘরে গেলাম, গিয়ে অর্ণারে বললাম যে, অর্ণপর্ণা আচ্ছা তুই কি গতকালকে যে আমার রুমে গিয়েছিলি রং পেন্সিল আনার জন্য, তুই কিছু দেখেছিলি? বলে, কি দেখবো দাদা? আমি বললাম, আমি যে মেয়েগুলোকে পড়াইতেছি এটা কি তুই দেখেছিলি? বলে, তা তো দেখলাম, আপনি পড়াচ্ছেন। আমি বললাম, ওখানে কয়টা মেয়ে ছিল রে? অর্ণপর্ণা আমাকে বলতেছে, দাদা ওখানে তো 2টা মেয়ে ছিল। আমি বললাম, 2টা ছিল না 3টা ছিল? ও বলে, না দাদা ওখানে 2টাই ছিল, 3টা থাকবে কোত্থেকে? আমি কোনোভাবেই নিজেকে বুঝাইতে পারতেছিলাম না, কাউকে বুঝাইতে পারতেছিলাম না। আমি চোখের সামনে 3টা মেয়েকে পড়াইলাম। এটা যদি 1 মাস আগের কথা হতো বা 1 বছর আগের কথা হতো তাহলে হয়তো মনকে বোঝানো যেত যে এটা অনেক আগের কথা, হয়তো আমার মিস্টেক বা ভুল হচ্ছে। আমি গতকালকে মেয়ে 3টাকে পড়াইলাম, আর আজকে এই আমাকে বলতেছে আমি নাকি 2টা মেয়েকে পড়াইছি। আর এটা তো প্রতিদিনে আসতেছে। আমার মাও বলে কয়েকদিন ধরে নাকি আম্মা 2জনকেই দেখে, 3জনকে দেখে না। তো আমার মার সঙ্গে আর কথা বলতে পারি না, বাসায় মেহমান। আমি তখন ঘুমাই গেছি, মানে ঘুমাই গেছে বলতে খাটে চলে গেলাম। খাটে গিয়ে আমি শুয়ে আছি, চিন্তা করতেছি আমার সঙ্গে এটা কী হলো, মানে আমার সঙ্গে যেটা ঘটলো এটা রীতিমতো কী ঘটলো। আসলে অর্ণপর্ণার কথাও যদি সত্যি, আমার মায়ের কথাও যদি সত্যি হয়, এবং পূজার বাবার কথাও যদি সত্যি হয়, তাহলে আমি যাকে দেখেছিলাম সে কে? আমি যাকে দেখেছিলাম সে কে ছিল? কোনোভাবেই তখন আমি আর বুঝে উঠতে পারতেছিলাম না, বুঝতে পারতেছিলাম না যে তাইলে এটা কেমন কথা হলো আমার সঙ্গে। তো আমি রাতে শুয়ে শুয়ে চিন্তা করতেছি, আমি না হয় আজকে ঘুমিয়ে যাব, অর্ণপর্ণা না হয় উল্টাপাল্টা বললো, আমার মা না হয় উল্টাপাল্টা বললো, কিন্তু যে এরা 3জন একসাথে পড়তে আসছে ওরা তো আর আমার কাছে মিথ্যা বলবে না। ওরা 3জন পড়ছে, তা 3জনের কথাই বলবে। ঠিক আছে, আমি এর পরের দিনের জন্য অপেক্ষা করি। তো রাতটা কোনো মতে কাটিয়ে দিলাম। পরের দিন ঠিক আপনার ওরা 10টার দিকে আপনার 8টার দিকে পড়তে আসতো। এখান থেকে পড়ে তারা স্কুলে চলে যেত, 7:30 কি 8টার দিকে চলে আসতো। তো ওই দিনও মেয়ে 2জন আসছে, 2টা আসছে, পূজা আসে নাই। তো আমি 2টারে বললাম, কিরে পূজা কই? বলে, কি বলেন স্যার, পূজা কি আসে নাকি? পূজা তো নাই, পূজা তো বাংলাদেশে। আমি বললাম, তো গতকালকে পূজা এখানে ছিল, আজকে বাংলাদেশে চলে গেল। 2টাই তখন হাসতেছে, একটা আরেকটার মুখের দিকে তাকিয়ে হাসতেছে আর বলে, স্যার আপনি কি বলছেন কি এসব? পূজা তো বহুদিন ধরেই নাই, আজকে তো প্রায় গত মাসেই তো পূজা কয়েকদিন পরে চলে গেছে ওর বাংলাদেশেও নানার বাড়িতে, ও তো এখানে নাই, আপনি কি বলছেন কি? বিশ্বাস করুন কিনা জানি না, তখন মনে হয় যে আমি পায়ের উপরে ভর দিয়ে আছি, আমার মনে আমি বসে যাব, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। আমি মেয়েটাকে পড়াইলাম, ওরে আমি লিখে পর্যন্ত দিলাম, ও আমার কাছে পড়লো, আমার সঙ্গে কথা বলল, এবং আমাকে ও বেতন টাকাটা পর্যন্ত দিল, সেই টাকাটাও আমার কাছে গচ্ছিত আছে। ওই যে টাকাটা আমাকে দিয়েছে সেই টাকাটাও আমার কাছে আছে। অথচ মেয়েগুলা বলে যে ওরা নাকি 2জনে পড়তে আসে, পূজা নাকি আসে না। কোনোভাবেই নিজের মনকে এটা বুঝাইতে পারতেছিলাম না যে না, এটা অবশ্যই কারো না কারো ভুল হতে পারে, আমার ভুল হওয়ার কথাই না। তো এমন করে তখন সময়গুলো কিছুদিন কেটে যাওয়ার পরে আমার বাবা তখন আমাকে ওখান থেকে কলকাতার একটা আপনার কলেজ থেকে আমার ভর্তির ফর্ম নিয়েছে, আমাকে কলকাতা চলে যেতে বলছে। তো জিনিসটা এখানেই রয়ে গেল। আমি আর এটা নিয়ে বিস্তারিত কথা না বলে আমি তখন মেয়েগুলোকে পড়ানো বন্ধ করে কলকাতা থেকে আমি দিল্লিতে চলে গেলাম।
দিল্লিতে যাওয়ার পরে বাবা আর আমি এয়ারপোর্টের পাশে একটা জায়গার মধ্যে থাকতাম। তো সেখান থেকে আমার বাবা তখন, আমার কলেজ তো অনেক দূরে, সেই কলেজের হোস্টেলে আমাকে তখন ঠিক করে দেয়। আমি তখন হোস্টেলে চলে গেলাম। তো হোস্টেলে পড়তেছি। তো আমি কিন্তু ওই পাইলটের লাইনেই পড়াশোনা করি, পাইলট লাইনেই পড়াশোনা করতেছি। তো সেখানে পড়াশোনা করি এবং প্রতিনিয়ত আমি এই জিনিসটাকে নিয়ে ভাবতে থাকি যে আমার সঙ্গে এটা কী ঘটলো। আমি যাকে দেখলাম, যার সঙ্গে কথা বললাম, যার কাছ থেকে টাকা নিলাম, সে নাকি আমার কাছে পড়েই নেই। তা আমাদের ওই রুমে তো অনেক পোলাপান থাকে একটা হোস্টেলে, সবার সঙ্গে তখন বিষয়টা শেয়ার করলাম যে দোস্ত, এমন এমন ঘটনা আমার সঙ্গে, আমার কলকাতায় এরকম একটা ঘটনা ঘটেছে। সবাই তখন হাসাহাসি করে, কেউ বিশ্বাস করে আর কেউ করে না। কেউ বলে এটা কী করে সম্ভব, এটা তো কখনো সম্ভব হতে পারে না। আবার কেউ কেউ বলে যে এটা হতেও পারে, হয়তো মেয়েটা পরি বা জিন এরকম হতে পারে। তো জিন পরীর গল্প আমি ছোটোবেলায় অনেকই শুনেছিলাম আমার পিসি মায়ের মুখে, কিন্তু জিন বা পরীরা যে এভাবে মানুষের সামনে আসে, এভাবে মানুষকে ভেলকি দেয়, ধোকা দেয়, বা আমার কাছে কোনোভাবেই এটা পরি মনে হচ্ছিল না, কোনোভাবেই না। তারপরে দিন রাতগুলো কাটতেছে এবং আমি পড়াশোনার প্রতি কোনোভাবেই কনসাল্ট হতে পারি না। এর কিছুদিন পরে যেটা শুরু হলো, আমি পূজাকে প্রতিনিয়ত স্বপ্নে দেখতাম। ও আমার কাছে আসতো, আমি প্রতিদিন তাকে স্বপ্নে দেখতাম। খুব বাজে অবস্থা হয়ে গেল আমার। তো আমি তখন আমার বাবাকে বললাম যে বাবা, আমার তো শারীরিক অবস্থা ভালো না, আমি একটু কলকাতায় যাব। আমি তখন মানসিকভাবে অনেকটা হয়ে গেছিলাম। তো কলকাতায় যাওয়ার পরে বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে মাকে এবং সবাইকে বললাম যে এমন এমন ঘটনা, আমি বেশ কয়েকদিন ধরে একটা মেয়েকে স্বপ্নে দেখি এবং আমার শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি রাতে ঘুমাতে পারি না, তোমরা আমার জন্য কিছু একটা করো। তো আমার মা তখন কোন ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমাকে একটা তাবিজ এনে দিল। তাবিজটা আমাকে পরিয়ে দিল, তাবিজটা পরিয়ে দিয়ে বলল যে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো বিকেলবেলায় আমি তখন পূজার বাবার দোকানের ওখানে গেলাম। যাওয়ার পরেই পূজার বাবা আমাকে দেখে বলল, কী ব্যাপার রাহুল রায়, তোমাকে তো এখন দেখি না। আমি বললাম, কাকা আমি তো কলকাতায় থাকি না, আমি দিল্লি থাকি এবং ওখানে কলেজে ভর্তি হয়েছি। পরে বললে, পূজা তো বাড়িতে আসছে, তুমি কি দেখা করেছো পূজার সঙ্গে? তো এটা বলার পরে আমি একটু তখন মুছে ধরালাম যে পূজা আসছে বাড়িতে, পূজা বাড়িতে আছে? বলে হ্যাঁ, পূজা তো বাড়িতে। আমি বললাম, দাদা আমি কি একটু আপনার বাড়িতে যেতে পারি? বলে, আমার অনুমতির কী আছে, তুমি যাও না। তো দাদার বাড়ি আবার খানিকটা দূরে আছে দোকান থেকে। তো আমি তখন এই বিকেলে হাঁটতে হাঁটতে সন্ধ্যার আরতি হয়ে গেছে, আমি তখন গেলাম পূজাদের বাড়িতে। পূজাদের বাড়িতে যাওয়ার পরে আমি পূজার আম্মুর সঙ্গে কথা বলি। পূজা পাশের ঘর থেকে বেরিয়ে আসে, এসেই আমাকে বলে, স্যার আপনি আমাদের ঘরে ভালো আছেন তো? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। ওর মুখের দিকে তাকিয়ে আছে, এই মুখটাই তো আমি স্বপ্নে দেখতাম প্রতি রাতে, বেশ কয়েকদিন ধরে দিল্লিতে থাকা অবস্থা, এই মুখটাকেই তো আমি স্বপ্নে দেখে যেতাম। তো ও হঠাৎ করে আমার সামনে। তা আমি বললাম যে পূজা তুমি কোথায় ছিলাম? বলে, স্যার আমি তো বাংলাদেশে ছিলাম, আমার মায়ের বাড়ি বাংলাদেশে বরিশালে, ওখানে ছিলাম, ওখান থেকে আসছে। আমি বললাম, তুমি আমার কাছে লাস্ট কত তারিখ পর্যন্ত পড়েছিলাম? বলে, স্যার 12 তারিখ। মাসের নামটা বললো, মাসের ডেটটা বললো 12 তারিখ। এরপরে কি তুমি আর যাওনি? বলে, না স্যার আমি এরপরে আর যাইনি, আমি তো 13 তারিখেই চলে গেছি আমার আম্মুর সঙ্গে। আমি বললাম, তো তুমি কি আমাকে বলে গিয়েছিলে যে তুমি চলে যাবা? বলে, স্যার এটা ঠিক আমার মনে নেই আপনাকে বলে গিয়েছিলাম কিনা, তবে আমি আমার বাবাকে বলেছিলাম যাতে আপনাকে 12 দিনের টাকা দিয়ে দেয়। আমি তো আপনাকে 2 মাসের টাকা দিয়েছি, 12 দিনেরটা তো দেই নাই। বাবা কি আপনাকে টাকা দিয়েছে? বললাম, হ্যাঁ তোমার বাবা আমাকে টাকা দিয়েছে। তার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তো আমাকে খুব ধরে ধরে ওদের মন্দিরে প্রসাদ খাওয়ালো। আমি তখন চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরে আমি এই বিষয়টা কোনোভাবেই ভুলতে পারতেছি না, আমার মেমোরি থেকে এটা কোনোভাবেই সরাতে পারছি না যে এইটা আমার সঙ্গে কী ঘটলো। মা আমাকে বুঝালো, দিদি বুঝালো, আমার সবাই ঠাকুমা বুঝালো, সবাই বুঝালো যে না তুই এসব ভুলে যা, এইসব কিছুই না, এবং এটা তোর জীবনে একটা ভেলকি ব্যাচে হতে পারে, এটা দুষ্ট জিনের ভেলকি হতে পারে, এটা তুই ভুলে যা, তুই ভগবানের কাছে প্রার্থনা কর এবং তার উপাসনা কর, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই মনসার কাছে যা, মা মনসাকে তুই ডাক, সব ঠিক হয়ে যাবে, মনের বাসনা পূরণ হবে। তা আমি আবার আমার মতো করে সময়গুলো পাস করতেছি, সময়গুলো কাটাতেছি, এবং একটা পর্যায়ে আমি তখন এখান থেকে চলে গেলাম আবারও দিল্লিতে বাবার কাছে চলে গেলাম। বাবার কাছে গিয়ে সব কিছু আমি মোটামুটি প্রায় ভুলেই গেছি এবং আমার আর তেমন কিছু মনে নেই। ওখানে আমি পড়াশোনা করলাম এবং একটা পর্যায়ে আমি তখন পাইলটের লাইনে চলে গেলাম। এদিক দিয়ে বহু বৎসরখানি কেটে গেল, অনেকগুলো বৎসর কেটে গেল, এর মাঝে কোনো ঘটনা নাই। অনেকগুলো বৎসর কাটলো, আমি আমার মতো করে থেকে গেলাম, কোনো ঘটনা নাই, কোনো কিছু নাই। এরপরে আমি পাইলটের জয়েন করলাম, পাইলটের চাকরি আমার হলো এবং পাইলট আমি হয়ে গেলাম আপনার ট্রেনিংয়ের পরে। ইতিমধ্যে অনেকগুলো মাস কাটলো, আর কোনো কিছু ঘটলো, কিন্তু আমি তাবিজ সবসময় ব্যবহার করতাম, মাঝে মাঝে করতাম না, এমন করে। তো এই হতে হতে একটা সময় হলো কি, আমি আপনার কোম্পানির নামটা নাই বলি, এটা একটু সমস্যা আছে, তো যার কারণে আমি একটা কোম্পানিতে তখন জয়েন করলাম, একটা কোম্পানিতে জয়েন করলাম।
ওখানে আমি তখন আপনার কো পাইলট হিসাবে কাজ করি। প্রথমত কো পাইলট হিসাবে কাজ করি। তো সেখানে কাজ করতেছি মানে মোটামুটি খুব ভালো অবস্থান। আমি তখন চলে গেলাম। এদিক দিয়ে পরিবার বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে, বিয়ে করে ফেলা দরকার, মানে বুড়ো হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করতে হবে। আমার আসলে মানে নিজের ফিউচারের প্রতি খুব বেশি ফোকাস দিচ্ছিলাম যে ফিউচারে কিছু একটা করতে হবে, নিজেকে নিজে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে হবে। এখনই বিয়ে শাদী করে ফেলবো না, বিয়ে শাদী একটু সময় নিব, এমনটাই চিন্তা করতেছিলাম যে এখনই বিয়ে করব না। পরে যেটা দেখা গেল যে এরকম করেই তখন দিন আর রাতগুলো কাটতেছে, আমি আমার মতো করে চলতেছি। তো চাকরি হওয়ার পরে আমি তখন চাকরি করতেছি। দেখেন এই প্রথম যে ঘটনাটা মানে চাকরি থেকে আমার শুরু হয়। তো আমি যখন কো পাইলট মানে আপনার সহকারী পাইলট যাকে বলে আর কি, মেইন পাইলট তো একজন আছি, আমি সহকারী পাইলটে কাজ করি। তো সেখানে আমি তখন আপনার একটা ফ্লাইট নিয়ে যাচ্ছিলাম হচ্ছে আপনার লন্ডনে, দিল্লি থেকে লন্ডনে একটা ফ্লাইট নিয়ে যাচ্ছিলাম। তো ওই ফ্লাইটে হলো কি মানে মাঝামাঝি যাওয়ার পরে আমি হচ্ছে এয়ারলাইন্স কোম্পানির নামটা এই জন্যই বলি না, মাঝামাঝি যাওয়ার পরে আমার যে পাইলট ছিল আর কি, মেইন যে পাইলট, উনিও একটা ভুল করে, আমিও একটা ভুল করি। মানে দুজনে একটা মারাত্মক ধরনের ভুল করে ফেলি মানে ফ্লাইট চলাকালীন অবস্থা। এটা তো কেউ আর বুঝবে না ওভাবে বুঝালে। তো ওই যে মিস্টেকটা আমরা করে ফেলেছি, ওই মিস্টেকের কারণে কিন্তু আমাদের ফ্লাইটটা ক্রাশ করার কথা ছিল, ফ্লাইটটা ক্রাশ হওয়ার কথা ছিল। কিন্তু সৌভাগ্যবশত ঈশ্বরের দোয়ায় আমাদের এটা মানে আমরা সফলভাবে মানে আমরা ল্যান্ড করতে পারছি। এবং ল্যান্ডিংয়ের পরে আমরা বললাম যে আমাদের তো এই মিস্টেকটা হয়েছে, এটা তো ল্যান্ড হওয়ার কথা ছিল না, কীভাবে ল্যান্ড হলো। তা দুজনের কাছে বিষয়টা খুব অলৌকিক ছিল। দেখেন আমি কিন্তু অতিথি সব ভুলে গেছি, আমার কিন্তু ওই পরি বা পূজা এসব কিছুই মনে নেই। এরপরে ওই ঘটনাটার পরে, ওই অলৌকিক ঘটনাটার পরে আমি আপনাকে জাস্ট এটাই বলি, ধরেন আপনি আপনার ভাইকে তালা মেরে রেখেছেন, ভাইকে তালা মেরে আপনি পুরোটা মানে জায়গায় ঘুরে আসছেন, এসে দেখলেন যে আপনার ভাইকে এখনও তালা। এইটুকুই বলি আপনাদেরকে। তো এটা কীভাবে সম্ভব? বাইকে তালা থাকলে তো আর বাইক চলার কথা না। তা আমাদের ফ্লাইটটা এইভাবেই কিন্তু লন্ডনে গিয়ে পৌঁছায়, হেতু এয়ারপোর্টে ওভাবেই গিয়ে পৌঁছায়। তারপরে যেটা হইলো, আমার যে মানে মেন পাইলট আছে উনিও বিষয়টাতে মানে অবাক হলো, আমিও অবাক হলাম। এবং তখন থেকে এই এয়ারলাইন্স কোম্পানিতে একটা কথা প্রচলিত হয়ে গেল, আমার সঙ্গেই যে ডিউটি করে মানে আমার সঙ্গেই যে ফ্লাইটে থাকে তার মাঝে কোনো না কোনো একটা সমস্যা দেখা দেয়, সে কোনো একটা কিছু ভুল করে ফেলে। ধরেন আমার সঙ্গে যে ফ্লাইটে কাজ করে যিনি থাকে আমার সিনিয়র পাইলট, উনি কোনো না কোনো একটা ভুল করে, প্রতিটা ফ্লাইটে এরকম হচ্ছে মানে। এবং সবচেয়ে বড় যেই ঘটনাটা আমি আপনাকে বলি, অনেকেই বলে আমাদের যারা বিমান ভালা আছে বা ক্রু আছে, প্লেনের ক্রু অথবা আমার সহকারী সিনিয়র পাইলট, অনেকেই বলে তারা নাকি অনেক সময় আমার সঙ্গে একটা সাদা কাপড় পরে থাকতে দেখে। মানে আপনার ধরেন একটা সাদা কাপড় সেটু হয়ে, একটা সাদা সেটু এরকমভাবে পড়ে আছে, এটা অনেকেই নাকি দেখতে পায়। অনেকেই বলে যে আমরা এরকম দেখি, মানে রাতের বেলায় যখন আমি ফ্লাইট পরিচালনা করি, অনেক সময় যখন আপনার বিমান ভাড়ারা আমাদের ওইখানে যায় আমাদেরকে চা কফি এটা ওটা দেওয়ার জন্য যখন যায়, তখন নাকি অনেকেই দেখতে পায় যে আমার পাশে এরকম সাদা সেটুর মতো কিছু একটা বসে আছে। তো ওরা এটা নিয়ে অনেকে সমালোচনা করে। তো ওই ফ্লাইট থেকে তখন আমার মানে ওই কোম্পানি থেকে তখন আমার চাকরিটা চলে যায়। এই সমস্ত ঘটনাগুলোর কারণেই আমার চাকরিটা চলে যায়। তখন আমি নতুন একটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করি, বাট আমার চাকরি হয়নি। তো এতেই কী হলো যে পূজা হবে, মানে আমাদের তখন পূজার সময় আমি তখন দুর্গা পূজা ছিল, আমি তখন কলকাতাতে আসছি। তো আমাদের দুর্গাপূজাটা ভাই আমাদের বাড়ির সামনেই হচ্ছে, বিশাল করে মণ্ডপ করা হয় এবং আমরা মোটামুটি যারা আছি সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করি এই পূজার মধ্যে আর কি। তো আমরা তখন ওই পূজার মধ্যে খুব আনন্দ করতেছি, মজা মাস্তি করতেছি। এমন সময়ে আমাদের এলাকার মানে আমাদের যারা পড়াশোনা করেছি একসঙ্গে সব বন্ধুরা আসছি, আপনাদের যেরকম ঈদ হয় আর কি, ঈদের মতো করে একটা উৎসব হচ্ছিল, তো ওরকম সবাই আসছি। এখন আসার পরে আমার এক বন্ধু আমাকে বলতেছে যে, ও আমাকে বলে যে মানে আমাদের ওরা নাকি বিকেলবেলা ফুটবল খেলেছিল। তো বলে আমি তো বিকেলে ফুটবল খেলেছিলাম, তো তারা ফুটবল খেলেছে হচ্ছে তোমার ইয়ের পাশে, কি জানি বলে, শ্মশানের পাশে, মানে শ্মশান ঘাটের পাশে। তো শ্মশান ঘাটের পাশে ফুটবল খেলেছে, সন্ধ্যার সময় ফুটবল কিক মেরেছে, ওটা শ্মশান ঘাটে চলে গেছে। এবং শ্মশান ঘাটে কোন জায়গায় পড়েছে, একটা গাছ আছে ওখানে, বটগাছের নিচে বলটা পড়েছেও দেখেছে। সন্ধ্যা হওয়াতেও আর বলটা আনেনি। শোনেন ঘটনা। তো এবার হলো কি, এখানে একে মানে ওর যখন বললাম যে আমরা এখানে একটু ফুটবল খেলি, একটু ছুটোছুটি করি সামনে মণ্ডপের সামনে, তো ও বলে যে ফুটবল তো এমন মানে ওখানে রয়ে গেছে, মানে ওইখানে আমি কিক দিয়ে ফালাই দিয়েছি, এরপর আনি নাই, সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য আমি আর ওই দিকে যাইনি। আর আমি বললাম তো জানায় ওখান থেকে মানে শ্মশানঘাট থেকে গিয়ে তুই এটা নিয়ে আয়, বলটা নিয়ে আয়, আমরা একটু খেলি, শ্মশানঘাট তো এখান থেকে খুব বেশি একটা দূরে নয়। তো ও তখন বলতেছে কি যে
আরে মাথা খারাপ নাকি, শ্মশানঘাটে এখন যাব? এটা কোনো কথা? এখন গেলে তো ভূতে এসে আমার ঘাড় মটকাই দিবে। আমি বললাম, এখান থেকে শ্মশানঘাটে গিয়ে যদি ফুটবলটা নিয়ে আসিস তাহলে তোর ঘাড় মটকাই যাবে, এটা কোনো কথা বললি? ও আমাকে বলে, তুই যেতে পারবি তো? তুই যদি যেতে পারিস তো আমি তোকে 1000 রুপি দিব, যা। আমি বললাম, মানে এখন আমি শ্মশানঘাটে যাব, গিয়ে যদি বলটা নিয়ে আসতে পারি তো তাহলে তুই আমাকে 1000 রুপি দিবি তো? ও আমাকে বলে, হ্যাঁ দিব। আমি বললাম, পরে তুই চেঞ্জ হয়ে যাবি না তো? বলে, না আমি চেঞ্জ হব না, তুই যদি শ্মশানঘাটে গিয়ে বলটা নিয়ে আসতে পারিস শ্মশানঘাট থেকে তাহলে আমি তোকে 1000 রুপি দিব। আমি ওয়াদা করলাম। আচ্ছা, এই ঘটনার পরে হলো কি, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তো আমার তো আরও বন্ধুরা আছে, এরা সবাই আমাকে বাধা দিচ্ছে যে না রাহুল যাইস না, কারণ এত রাতের বেলায় তুই ওখানে যাবি, হয়তো একটা ঝামেলা হয়ে যেতে পারে, রাত তো অনেক বেশি, যাইস না। আমি ধরু কিসের রাত হবে, শ্মশানঘাটে তো আমরা সবসময়ই যাই, আর এখানে ভয়ের কি আছে? তো আমি ওদের কারো কথা না শুনে, সবার কথাকে ওভারটেক করে আমি তখন শ্মশানঘাটের দিকে হাঁটতে শুরু করলাম। শ্মশানঘাটের দিকে আস্তে আস্তে করে শ্মশানঘাটের দিকে যাচ্ছি। তো ও শ্মশানঘাটের সামনে আসার পরে আমি তখন চিন্তা করলাম যে ভিতরের দিকটাতে একটু আস্তে আস্তে করে প্রবেশ করি। আমি তখন শ্মশানঘাটের ভিতরের দিকে ঢুকলাম, মানে ভিতরে গেলাম। যাওয়ার পরেই না আমার শরীরটা কেমন যেন একটু ভার হয়ে গেল, মানে একটু ভারী ভারী হয়ে গেল। তো চিন্তা করলাম, তখন আবার বৃষ্টি হয়েছিল, সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে, তো শ্মশানঘাট প্রচুর পিছলা, মানে মাটিটা খুবই পিছলা। তো আমি ঢোকার পরেই একটা কেমন জানি সাউন্ডও পাচ্ছিলাম, একটু মানে ভালো ভালো না লাগার মতো একটা সাউন্ড পাচ্ছিলাম। তো এই সাউন্ডটা পেয়ে আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, এরকম সাউন্ডটা কোত্থেকে আসছে, আর শ্মশানঘাটটা কেমন জানি একটু বেশি অন্যরকম লাগতেছে। তো অবাক করা বিষয় হলো কি জানেন, আমাদের শ্মশানঘাটে অনেক বড় একটা বট গাছ আছে, এবং ও যেটা বললো যে বট গাছের নিচে এই বলটা রাখা। আমি তখন বট গাছটা খুঁজে পাচ্ছিলাম না। আমার হাতে একটা টর্চ লাইট ছিল, এই টর্চ লাইটটা দিয়ে আমি তখন সামনে পিছিয়ে ডাইনে বামে পুরোটা শ্মশানঘাটে খুঁজতেছি যে বলটা কোথায় রাখলাম, মানে আপনার ইয়েটা কোথায়, কি বলে, বটগাছটা কোথায়। বটগাছটা পেলেই তো আমি আপনার ইয়েটা পাবো, বলটা পাবো, তো বটগাছটাও পাচ্ছি না। তো একটা শ্মশানঘাট তো খুব একটা বড় নয়, যে অনেক বিশাল বড়, এটা তো বটগাছ দেখাই যায়, তো আর শুই না যে এটা দেখা যাবে না, বল না দেখা যাবে না, বটগাছ তো বিশাল দেখা যাবে। আমি ওই বটগাছটা খুঁজে পাইলাম না। বটগাছটা খুঁজে না পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার ভিতরেও কেমন জানি ভালো লাগছে না, মনে হচ্ছে যে কিছু একটা আমার সঙ্গে খারাপ হতে চলেছে, এটা মনে হলো। হওয়ার পর আমি চিন্তা করলাম এখান থেকে চলে যাব। তো বিদায় নিব, মানে বেরিয়ে যাব। এখন আমি গেট খুঁজে পাচ্ছি না, শ্মশানঘাটের যে গেট দিয়ে ঢুকলাম ওই গেটটা খুঁজে পাচ্ছি না। শ্মশানঘাটটা ছিল এই মানে আপনার 2-3 হাত করে ওয়াল, মানে 3 হাত করে ওয়াল করে রাখা, আর মানে একটা গেট আছে। এখন আমি গেট খুঁজে পাচ্ছি না, মানে গেটটা যে যাব গেটটা খুঁজে পাচ্ছি না। তো যখন গেট খুঁজে পাচ্ছি না, আমি চিন্তা করলাম ওয়ালটা তো খুব একটা উঁচা না, আমি এই ওয়াল ডিঙিয়ে চলে যাব। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমি যখন ওয়ালের উপরে হাত দিচ্ছি আমি ওয়ালটা উঠতে পারতেছি না, ওয়ালটা উঠে যে আমি ওপারে যাব সেটা আমি পারতেছি না। ওয়ালের উপর গিয়ে হাত দিচ্ছি, চাপ দিচ্ছি, কিন্তু ওপারে যেতে পারি না। খুব একটা মানে আপনাকে এক কথায় বলতে গেলে খুব একটা মানে অন্যরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটতে শুরু হলো, যে এটা কি, আমি তো ওয়াল ক্রস করে ওই পারে যাবো, বাট আমি যেতে পারছি না কেন। তখন আমি বুঝে গেলাম যে আমার সঙ্গে খারাপ কোনো কিছু হতে যাচ্ছে, এবং সত্যি বলতে আমি বিপদে পড়ে যাবো এখনই। আমি তখন ঈশ্বরকে ডাকতে শুরু করলাম এবং ভগবানের আরতি করতে শুরু করলাম ওখানে বসেই। কিন্তু দেখলাম যে না, আসলে আমার ভিতরে আর আমি নাই। আস্তে আস্তে করে চারদিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমি বুঝে গেলাম যে কিছু একটা আমার সঙ্গে হতে চলেছে। এবার আমি হঠাৎ করে আপনার বটগাছটা দেখতে পেলাম, যে হ্যাঁ মাঝখানে বটগাছটা দেখা যায়। একবার চিন্তা করি, বটগাছ, আমি তো আর ওয়াল পাড়িয়ে যেতে পারতেছি না, ওয়ালটা এরকম ওয়াল যে আমার মানে বুকেরও নিচে, তো এটা আমি ইচ্ছে করলে যেতে পারি, আমি ওয়ালটা দিয়ে বট দিয়ে আমার বডিটাকে ওয়ালের উপর উঠাতে পারছি না। পরে দেখলাম যে আপনার পিছনে এই বটগাছটাকে দেখা যাচ্ছে। আমি তখন কী করলাম, ওয়ালটা না ডিঙিয়ে বটগাছের দিকে হাঁটছি, যে আমি বটগাছের দিকে যাই, দেখা যাক কী হয়। ওয়ালটা না ডিঙিয়ে বটগাছের দিকে যাচ্ছি, যেতে যেতে বটগাছের নিচে যাওয়ার পর আমি দেখলাম একটা মেয়ে বসে আছে। একটা মেয়ে বসে আছে, তার গায়ে একটা লাল চাদর, খুব সুন্দর চেহারা, অনেক সুন্দর। আমার জীবনে এত সুন্দর মেয়ে আমি আর দেখি নাই। ওর হাতে বল। তো আমি তখন কিন্তু আমার ভিতরে আমি নাই, মানে আমার ভিতরে আমি ওই মানুষটা নাই। পরে ওর হাতে বলটা, আমি তখন বললাম যে দিদি বলটা দিয়ে দেন, এমন করে বললাম যে দিদি বলটা দিয়ে দেন। মানে আমি কিন্তু তখন আমার ভিতরে নাই, যে আমি দৌড় দিব, জ্ঞান হারিয়ে ফেলবো না কি করবো জানি না, কেমনে বললাম যে দিদি বলটা দেন সেটাও জানি না। এটা দেওয়ার পরে আমাকে বলে, তুই বল দিয়ে কি করবি? আমি বললাম বলটা আমি নিয়ে যাব।
বলটা আমি নিয়ে যাব, আমরা হচ্ছে মণ্ডপের সামনে বলটা দিয়ে খেলবো। তুই তো এখন যেতে পারবি না। আমাকে বলে তুই তো এখন যেতে পারবি না। আমি বললাম ওমা এ কি বলেন আপনি, আমি কেন যেতে পারবো না, কেন না যেতে পারার কি আছে? বলে না তুই তো এখন আটকে গেছিস, তোর তো যাওয়া সম্ভব না, তুই তো যেতে পারবি না। আমি বললাম আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি বলছেন, আমি যেতে পারবো না কেন? মানে আমার মানে কোনো কিছু আমার মাথায় আসছে না, আপনি এটা কেন বলতেছেন যে আমি যেতে পারবো না? তা এরই মাঝে হলো কি যে আমি হঠাৎ করে পিছনের দিকে তাকাই দেখতেছি আমার পিছনের দিকে অনেকগুলো আপনার কাপড়, মানে কালো কাপড় এইভাবে দূর দিকে মানে দুই দিকে হচ্ছে দৌড়াচ্ছে। মানে কেমন করে আপনাকে বলি, ধরেন একটা মানুষ অনেক লম্বা একটা কালো কাপড় পরে আছে, ওইটা নিয়ে এসে দৌড়াচ্ছে দুই দিক দিয়ে। জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেললাম, মানে আমি তখন আর সেন্সে থাকতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। তো আমার যখন জ্ঞান ফিরে আমি তখন দেখলাম কি যে আমি একটা আপনার লাইক বিশাল আকৃতির একটা আপনার ইয়ের মতো, একটা পাথরের মতো, মানে জাস্ট অনেক বড় একটা পাথর, এই পাথরের মাঝখানটাতে আমি শুয়ে আছি। সূর্যের আলোটা আমার চোখের মধ্যে পড়লো, সূর্যের আলোটা চোখের মধ্যে পড়ার পরে আমি দেখলাম যে আমি এই জায়গাটার মধ্যে শুয়ে আছি, এটা একটা বিশাল বড় পাথর। তখন আমি এখানে উঠছি, উঠার পরে চারপাশে কোনো মানুষ নাই, একেবারে মানে একদম নীরব, কোনো মানুষ নাই, চারদিকটা পুরো প্রচুর পরিমাণের খালি। পাথরটা থেকে আমি আস্তে আস্তে করে নামলাম, এক পাশে নামলাম, নামার পরে দেখলাম যে পাথরটা একটা দ্বীপের মধ্যে রাখা। এই পাশে পানি, পুরো পানি, এবং পানির পাশেই দ্বীপ, এবং দ্বীপের মধ্যে এই পাথরটা রাখা, বাট জায়গাটা অনেক সুন্দর। তো আমি এই জায়গার ভিতরে কিভাবে আসলাম, মানে এটা কোন জায়গা তা তো জানি না, কোনো মাঝিও দেখি না, কোনো নৌকাও দেখি না, কিছুই নাই, শুধু একটা বিশাল পাথর। এবং পেটেও প্রচণ্ড রকমের খিদা লেগেছে, যে আমার তো খাবার খাইতে হবে। আমি তখন আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি পানিটা পান করব। পানিটা মুখে দিলাম, পানিটা এত লবণ, মানে পানির মধ্যে এত লবণ যে পানি গিলা যায় না। মুখে একটু দিয়ে আমি বমি করে দিয়েছি, সাথে ওখানে আমি বমিট করলাম, যে পানিও মুখে নিতে পারি না। এখন কি করব, আমার তো কোনো পথ খোলা নাই, আমার এখন কি করা উচিত, কোন দিকে যাব, কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। এই জায়গাটায় বসে বসে কান্না করতেছি। অনেকক্ষণ পরে আপনার দুপুরের পরে, দুপুর ঘনিয়ে যায়, মানে দুপুরের পরের দিকে আপনার প্রায় বিকেল ঘনিয়ে গেছে, ওরকম সময়ে আমি দেখলাম একটা নৌকার মতো করে, দেখতে অনেকটা নৌকার মতো করে একটা মেয়ে, মানে যাকে আমি দেখেছিলাম বল নিয়ে বসে আছে, ওই মেয়েটা নৌকার মতো করে আমার এখানে আসছে। তার হাতে অনেকগুলো ফল এবং অনেকগুলো খাবার। তাকে দেখে আমি একটু সাহস পাইলাম, যে আবার ভয়ও পাচ্ছে যে এই মেয়েটাকে তো আমি ওই শ্মশান ঘাটে দেখেছি। পরে আমি সুন্দর করে বললাম যে দিদি আমি এখানে কোথায় এসেছি? দিদি বলে এটা আমার বাড়ি। আমি বললাম এটা আপনার বাড়ি, তা আমি দিদি এখানে কেন আসলাম? বলে আমি তোমাকে নিয়ে এসেছি। আমি বললাম কেন নিয়ে এসেছেন? বলে শ্মশানঘাটে তোমাকে অনেকগুলো দুষ্টু জিনে আক্রমণ করেছিল, তোমাকে মেরে ফেলতো, যার কারণে আমি ওখান থেকে তোমাকে এখানে নিয়ে আসলাম। আমি বললাম দিদি আমি ঠিক বুঝতে পারছি না এটা কোন জায়গা। বলে বললাম তো এটা আমার বাড়ি, নাও খাবার খাও। খুব মানে আপনাকে কীভাবে বলবো, খুব স্বাভাবিক একটা মানুষ, একটা স্বাভাবিক মেয়ে বা স্বাভাবিক একটা মানুষের সঙ্গে কথা বললে যেমন তেমনই। আমি তো আসলে পড়াশোনা করে একটা ছেলে, আমি বিমানে কাজ করেছি, পাইলট ছিলাম, পাইলট ছিলাম, তো আমি তো আসলে নর্মাল কোনো ব্যক্তি না যে আমি মানে ভুল বলবো বা ভুল দেখেছি এরকম তো না, আমি তো সিরিয়াসলি যা দেখেছি তাই। পরে খাবার খাইলাম, খাওয়ার পরে বললাম দিদি আমাকে আমার বাড়িতে দিয়ে আসেন, আমি বাড়িতে যাব। পরে বলে এখান থেকে তো যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আমাকে বলে আমি তোমাকে বিয়ে করব, বিয়ে করে এখানে রেখে দিব, তোমাকে আমার খুব পছন্দ হয়। আমি বললাম দিদি এসব আপনি কী বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না, আর আপনার পরিচয়টা আমি জানি না। শুধু হাসে, এগুলো বললে শুধু হাসে। তো এইভাবে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর আমার খুব ভয় লাগতেছে, মানে আমার এত ভয় লাগতেছে আমি কান্না শুরু করে দিয়েছি। কান্না করতেছি যে আমার মানে জায়গাটার মধ্যে একরকম ভয় লাগতেছে, যে একেবারে একটা নির্জন দ্বীপ, আর আমার সঙ্গে যেটা আছে আদৌ সে মানুষ কি না তাও তো আমি জানি না, আর আমার ভিতরে আমার সেন্সও ওভাবে কাজ করে না। খুব কান্নাকাটি করতেছি। পরে আমি বললাম যে আমাকে আপনি আমার বাড়িতে দিয়ে আসেন, আমি এখানে থাকতে পারবো না। তো সারা রাত উনি আমার সঙ্গে ছিল, উনি বসেছিল, আমি ওনার সঙ্গে ছিলাম, এবং রাতটা কোনো মতে পার হলো। এবং ওখানে তো আপনার টয়লেটেরও ব্যবস্থা নাই, এবং বুঝতেই পারেন যেরকম একটা অবস্থা। আমি ওই পাথরের পাশেই টয়লেট সারতাম এবং ওই পানি ব্যবহার করতাম, খাবারটাও নিয়ে এনে দিত। তো কতদিন ওখানে ছিলাম তার কোনো হিসাব আমার নাই। তো এখন আপনি মানে সবচেয়ে অবাক যে বিষয়টা আর কি, সবচেয়ে অবাক করা যে বিষয়টা, এখানটাতে থাকার পরে অনেক দিন ধরে থাকার পরে আমি একটা সময় বললাম যে আমি চলে যাব, আমি এখানে থাকবো না, আপনি যদি আমাকে সত্যিই পছন্দ করেন তাহলে আপনি আমাকে এখান থেকে যেতে দেন, আমি চলে যাব। পরে বলে আমি তোমাকে যেতে দিতে পারি, একটা শর্ত আছে, তোমাকে যেতে দিব, একটা শর্ত আছে, তুমি যদি সেই শর্ত মানো তাহলে আমি তোমাকে যেতে দিব।
আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে শর্তের কথাটা বলেন, কি বলবেন, আমি কারো কাছেই বলবো না। পরে বলে, আমি যে তোমাকে এখানে এনেছি, মানে আমার কাছে এনেছি, এটা তুমি কাউকে কখনোই বলতে পারবা না। তো আমি বললাম যে ঠিক আছে, আর তুমি কখনো তাবিজ ব্যবহার করতে পারবা না, কোথাও থেকে কোনো তাবিজ, তোমার কোনো কাজে তুমি কোনো তাবিজ ব্যবহার করতে পারবে না, শরীরে কোনো তাবিজ রাখতে পারবে না, এবং তোমার সঙ্গে আমার যে যা ঘটেছে, আমি তোমাকে এখানে এনেছি, এসব কথা কারো কাছে বলতে পারবা না। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে বলবো না। তো এই বলার পরে আপনার মাগরিবের আপনার পূজার ওই সময়টাতে আমাকে তখন আমাদের বাড়ির ঠিক পিছনে একটা আপনার লাইক হচ্ছে একটা অনেক উঁচা একটা জায়গা আছে, ওইটাতে আগে একটা বসতি ছিল, এখন নাই, ওই বিটার উপর আমাকে রেখে গেছে। তো কীভাবে রেখে গেছে সেটাও বলি, মানে আমার ভিতরে কোনো সেন্স নাই, আমি শুয়েছিলাম এবং উনি আমাকে ডাকতেছে, ডাকার পর আমি উঠলাম, উঠে দেখে আমি এই জায়গাটা, একই মানুষ, আমি শুয়েছি ওই জায়গায়, ঘুম থেকে উঠলাম এই জায়গায়। তা আমাকে বলে, যাও তুমি বাড়ি যাও, খবরদার কিছু বলবা না। তো সকাল সকাল তখন বাড়িতে আসছে, বাড়িতে এসে যখন মা বলে ডাক দিলাম, মা বলে ডাক দিতে দিতে তো আমার দিদি আমাকে দেখে চিৎকার দিয়ে, দিদি আমাকে ধরে চিৎকার দিয়ে ফেলছে। মানে কী পরিমাণের দিদি কান্না শুরু করছে, মা বেরোলো, বাবা বেরোলো, মানে আমার পুরো পাড়ার মানুষ একসাথ হয়ে গেল, মানে আমাদের পাড়ায় যত মানুষ ছিল সবাই চলে আসছে দৌড়ে দৌড়ে, যে রাহুল রায় আসছে, রাহুল রায় আসছে, এই তোমরা সবাই আসো, ও আসছে। এখন আমি আসার পরে আমাকে সবাই, কেউ জল দিচ্ছে, কেউ আমাকে খাবার দিচ্ছে, এবং আমার শরীরে অনেক ময়লা জামা কাপড় পরা, আমার দেখে মনে হচ্ছে আমার পোশাকগুলো আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি, খুব ময়লা হয়ে আছে। তো আমি যেটা জানতে পারি, আমি 21 দিন বানাই বাড়িতে, মানে 21 দিন আমি ছিলাম না আর কি, মানে 21 দিন, যে রাতে আমি চলে গিয়েছিলাম তারপরে 21 দিন কেটে গেল। তো ঘরে নেওয়ার পরে আমার পরিবারের সবাই তখন আমাকে ধরলো যে রাহুল, তুই কোথায় ছিলি, কোন জায়গায় গিয়েছিলি, রাতের বেলায় বল আনার জন্য তুই মণ্ডপের ওখানে, মানে আপনার শ্মশান ঘাটে ওখানে গেলি, এরপরে তুই কোথায় গিয়েছিলি, তুই আসলি না কেন, কই গিয়েছিলি? আমাকে সবাই তখন একই প্রশ্ন করতেছে। আমি সবাইকে বলতেছি যে না, আমি গিয়েছিলাম, বা আমি ঠিক আছি, মানে আমি জাস্ট বিষয়টা স্কিপ করতেছি, যে আমাকে বলে দিল কাউকে যাতে আমি কোনোভাবেই না বলি, তো যার কারণে আমি কারো কাছে বলবো না, আমি বিষয়টা স্কিপ করতেছি। আমি যতই বিষয়টাকে হাইড করতেছি, লুকাইতেছি, আমার কাছ থেকে সবাই খুবভাবে চাপ দিচ্ছে যে না, এটা বলতেই হবে, মানে সবার কাছে বলা লাগবে। তা আমি তখন কারো কাছেই বলি না, না বলে এভাবে তখন সবাই চাপ দিচ্ছে। আমি একটা পর্যায়ে ওখান থেকে কলকাতায় চলে গেছি আমার বাবার সঙ্গে। বাবাও আমাকে বারবার জিজ্ঞেস করে যে কী হয়েছে, 21 দিন আমি কোথায় ছিলাম, কিছুই বললাম না। কলকাতায় যাওয়ার পরে বাটিকা বলে একটা ফ্লাইট আছে, ওইখানে তখন আমার চাকরি হয়। তো ওই ফ্লাইটে আমার তখন চাকরি হয়, চাকরি হওয়ার পর আমি ওখানেও কোপাইলট হিসেবে তখন জয়েন করি। তো চাকরিতে যখন জয়েন করি তখন থেকে আমি এটাকে দেখতাম। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, ও দুধের মতো সাদা ছিল, ওর যে ডানাগুলো ছিল, এই ডানাগুলো ছিল একেবারে দুধের মতো সাদা। আমি আপনাকে কি বলবো, অনেকটা বক পাখির মতো দেখতে। তো বক পাখির মতো হলেও ওর মুখটা ছিল মানুষের মতো, মানে ওর যে মুখমণ্ডলটা ছিল এটা ছিল মানুষের মতো, আর ওর ডানা ছিল একদম সাদা, দেখতে বক পাখির মতো পুরোপুরি। তা আমি যখন ফ্লাইট পরিচালনা করতাম, তখন আমি আমার উইন্ডো দিয়ে দেখতে পেতাম যে ও আমার সাথে সাথে এরকম উঠতেছে। এটা একটা দুইটা নয়, এরকম অনেক দিন তাকে আমি দেখেছি। ও উঠতেছে আমার সঙ্গে সঙ্গে, মানে আমি তাকে দেখতেছি ও উঠতেছে। আবার অনেক সময় আমার বোরিং লাগতো, ফ্লাইট পরিচালনা করতে করতে বোরিং লাগতো, তে আমার পাশে বসেও আমার সঙ্গে কথা বলতো, আমি ওর সাথে কথা বলতাম। তো আমার সঙ্গে মানে সিনিয়র যে পাইলট ছিলেন আর কি, উনি আমাকে মাঝে মাঝে বলতো যে রাহুল, তুমি কার সঙ্গে কথা বলো? অনেক সময় আমাকে বলতো যে তুমি কার সঙ্গে কথা বলো, এখানে বসে বসে তুমি কথা বলো কার সঙ্গে? তো আমি তো আর ওনাকে ওইটা বলতাম পারতাম না যে আমি কার সঙ্গে কথা বলি, এটা তো আর না। আমি কথা বলতাম, ওর সঙ্গে দেখা হতো, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, চলতাম ফিরতাম, মানে খুব অন্তরঙ্গ একটা সম্পর্ক আমাদের হয়ে যায়। তো পরিবার থেকে তখন বিষয়টা জানাজানি হয়ে যায় যে আমার সঙ্গে কোনো একটা পড়ি আছে, এবং আমি ওটার সঙ্গে এরকম হয়। আমার বাবাকে অনেকে বলে যে তোমার ছেলে এই ধরনের কাজ করে, বা অনেক কিছু আমার বাবাকে বলে। তো বাবা তখনও সিনিয়র আপনার ক্লিনার থাকে ওই আমাদের এয়ারপোর্টেই, অন্য একটা এয়ারপোর্টে বাবা তখন জব করতাম দিল্লির মধ্যেই। তো পরে আমাকে যখন চাপ দিল, দেন আমি তো পরে বিয়ে করব না, আমার কথাই আছে যে আমি আপাতত বিয়ে করব না, এখন আমাকে বিয়ে করাই লাগবে। আমার দিদি বা ছোটো ভাই যারা আছে, ছোটো ভাইদেরকেও ওরা বিয়ে করতে হবে, ওদের বিয়ের বয়স হয়ে গেছে, আমি বিয়ে করলে পরে ওরা বিয়ে করবে, আমাকে খুব চাপ দিচ্ছে, বিয়ে করতে হবে। তো যখন এইভাবে চাপ দিচ্ছে তখন চিন্তা করলাম যে ঠিক আছে, পরিবার যেহেতু চাচ্ছে যে বিয়ে করাই লাগবে, তাহলে তার পিছু হেঁটে লাভ নাই। তো ঠিক আছে, বিয়ের জন্য না হয় প্রস্তুতি নিয়েই নিই। পরে আমি চিন্তা করলাম বিয়ে করব, কিন্তু এতেই আমার সাথে যিনি আছে ওনার নাম হচ্ছে দুদ্রি, ও নাম বললো দুদ্রি। তো দুদ্রি আমাকে বারবারই বলতেছে যে না, সে আমাকে বিয়ে করতে দিবে না, আমি যেন বিয়ে না করি। আমি তখন বললাম যে আমার পরিবার তো আমাকে খুবভাবে চাপ দিচ্ছে,
আমার তো বিয়ে করতেই হবে, আমি তো বিয়ে না করলে আমার পরিবার মানবে না। ও আমাকে বলে যে তুমি বিয়ে করবা না, তুমি রাজি হইও না। তো আমি বললাম আমার রাজি না হয়ে তো উপায় নেই। ও বলে তুমি যদি বিয়ে করো তোমার বউ থাকবে না, আমাকে এগুলো বলে। আমি বললাম বউ না থাকলে না থাক, তারপর আমার তো বিয়ে করতে হবে। তো বলে ঠিক আছে, যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি বিয়ে করে দেখো যে তোমার বউ থাকে কিনা। ওর সঙ্গে কথাবার্তা হতো এবং একটা পর্যায়ে তখন আমি আমার মাকে বললাম যে ঠিক আছে মেয়ে দেখো। তো প্রথমে তারা আমার জন্য একটা মেয়ে দেখে, খুবই শিক্ষিত সুন্দরী একটা মেয়ে, সবই ঠিক আছে। বিয়ের কথাবার্তাও হয়ে গেল আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী, মানে আপনার দিনক্ষণও ঠিক হয়ে গেল। এই সময়তে মেয়ে হঠাৎ করে মেয়ের পরিবার মানা করে দিল। আমাদেরকে যে কেন, জিজ্ঞেস করলাম কেন মানা করলেন। তো বলে যে মেয়ে হঠাৎ করে রাজি নেই। তো মেয়ে রাজি নেই কেন, মেয়েকে জিজ্ঞেস করা হলো যে তুমি হঠাৎ রাজি হচ্ছ না কেন, তার কারণ কি, মানে হঠাৎ করে তুমি মানা করে দিলা, এর কারণ কি। মেয়ে তখন একটা কথাই বলেছে আমার ভালো লাগে না, আমি এখন বিয়ে করব না। আরে বাবা তোমার ভালো লাগে না কেন, বিয়ে করবা না কেন, ও বিয়ে করবে না। এমন করে ধরেন যতগুলো বিয়ের ঘর আমার জন্য ঠিক করা হয়েছে, বিয়ে শাদী ঠিক হয় কিন্তু হঠাৎ করে মেয়ে পাল্টে যায়, আমার বিয়ে হয় না, মানে আমি বিয়ে করতে পারি না। অবস্থা খুব খারাপ একটা অবস্থায় চলে গেল, পারিবারিক অবস্থা তখন খুব নাজেহালের মতো। তা আমি তখন এই দুদ্রিরে বললাম যে দুদ্রি এভাবে তো জীবন কাটতে পারে না, আমি তো খুব খারাপ জীবনে চলে এসেছি। সো তুমি এরকমটা করো না, অ্যাটলিস্ট আমি বিয়েটা করি, কারণ আমার বিয়ে করা খুব প্রয়োজন। আমার বাবা মা আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা আছে, টেনশানে আছে, তারা আমাকে বিয়ে করাবে, সো আমার বিয়ে করা খুব প্রয়োজন। সেই মুহূর্তে সে আমাকে বলল যদি তোমাকে বিয়ে করতে হয় আমি তোমাকে মেয়ে সিলেক্ট করে দিব, আমি তোমাকে যেই মেয়েকে বিয়ে করতে বলবো তুমি যদি সেই মেয়েকে বিয়ে করো তাহলে আমি কোনো ডিস্টার্ব করবো না, কোনো ক্ষতি করবো না। আমি বললাম ঠিক আছে, তুমি যেই মেয়েকে বিয়ে করতে বলবো আমি সেই মেয়েকে বিয়ে করব। তাহলে বলো আমাকে কাকে বিয়ে করতে হবে, তুমি কার কথা বলছো কি। তা আমাকে বলতেছে যে ঠিক আছে আমি মেয়ে ঠিক করে দিচ্ছি। তখন মুন্সি বলে একটা মেয়ে আমাকে ঠিক করে দিল। ওই মেয়েটার নাম ছিল জান্নাত, কিন্তু মেয়েটা মুসলিম, নাম জান্নাত, মুসলিম। আমাকে বললো তুমি এই মেয়েটাকে বিয়ে করো। আমি বললাম তুমি কি পাগল হয়ে গেছো, আমরা হিন্দু বংশের মানুষ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই হিন্দু, আমি কি করে একটা মুসলিম মেয়েকে বিয়ে করব। আমাকে শর্ত দিল যে তুমি যদি বিয়ে করো তাহলে এই মেয়েটাকেই বিয়ে করতে হবে। এই মেয়েটাও দেখতে শুনতে খুব একটা যে সুন্দর তাও না, এবং খুবই মানে আপনার মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, আমাকে এই মেয়েটাকে বিয়ে করতে হবে। যদি ওই মেয়েটাকে বিয়ে করি তবেই সে রাজি আছে, অন্যথায় সে রাজি নেই। তো এখন কথা হচ্ছে, মানে আমি তখন বললাম আবার আরেকটা অপশন আমাকে দিয়েছে, ওই যে আমার ছাত্রী পূজা। তো পূজার তখন বিয়ে হয়ে গেছে, ওর বাচ্চা কাচ্চাও প্রায় বড় হয়ে গেছে। তা আমি বললাম যে পূজাকে তো সম্ভব না, ওর বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ও আমাকে বলে আমি এই 2টা মেয়ের মাধ্যমে তোমার কাছে আসতে পারবো, তুমি যদি এই 2টা মেয়েকে বিয়ে করো তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না, আমি তোমার কাছে আসতে পারবো। অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমি ঝামেলায় পড়বো, আমি তোমার কাছে সহজে আসতে পারবো না। এই 2টা মেয়েকে বিয়ে করলে আমি তাদের শরীরে সহজে প্রবেশ করতে পারবো, তোমার সঙ্গে থাকতে পারবো। তখন আমি বললাম তার মানে তুমি আমাকে ওই মুসলিম মেয়েটাকে বিয়ে করতে বলছো। বললে হ্যাঁ, একটাই অপশন আছে, তুমি ওই মেয়েটাকে বিয়ে করো, তা না হলে তোমার আর বিয়ে হবে না, তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবা না। তো বাবা মা তো আমার জন্য মেয়ে খুঁজতে খুঁজতে অবাক, আমার বাবাও বুঝে না, মাও বুঝে না, সবাই বলতেছে আমার মানে কুরাশি, আমার খারাপ রাশি, এই জন্য কোনো বিয়ে আমার ঠিক হলে বিয়ে ভেঙে যায়, বিয়ে ঠিক হলে বিয়ে ভেঙে যায়। তো পরে আমার দিদিকে আমি একদিন বললাম যে দিদি আমি একটা মুসলিম মেয়েকে বিয়ে করব। এই মানে আমার মানে জীবনে আর কি মানে আপনার অ্যাট্রাকশন শুরু হয় পারিবারিক, একটা মুসলিম মেয়েকে বিয়ে করব, এটা বলাতেই দিদির গায়ে তখন আগুন ধরে গেল। এটা তুই কি বললি, তো একটা হিন্দু সম্প্রদায়ের ছেলে হয়ে একটা মুসলিম মেয়েকে বিয়ে করবে মানে এটা তুই কী কথা বললি, কেমন কথা বললি, তোর কি মুখে এই কথাটা বলতে একবারও কষ্ট হলো না, আমরা কেন একটা মুসলিম মেয়ে তোকে বিয়ে করাবো। দিদির সঙ্গে এই নিয়ে হলো আমার তুমুল ঝগড়া। না দিদি কোনোভাবে আমাকে কোনো মুসলিম মেয়ে বিয়ে করাবে না, যদি বিয়ে করতে হয় তবে হিন্দু পরিবারের কোনো মেয়ে বিয়ে করতে হবে। এখন হিন্দু পরিবারের মেয়ে তো আর মানে ওই দুধরি তো আর আমাকে দিচ্ছে না। লাস্ট পর্যন্ত অবস্থা খারাপ হয়ে গেল, ইতিমধ্যে আরও 8-10 বছর কেটে গেল। মেয়ে আমার জন্য দেখা শেষ নাই, মেয়ে দেখেই যাচ্ছে, কিন্তু কোনো মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে না। এবং কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, আমার পরিবার এটা বুঝতে পারে না, আমার পরিবার এটা বুঝে না। শেষ পর্যন্ত আমি দুধরিরে বললাম, তখন আমি বিমানে কাজ করি, দুধরি আমি বললাম যে দুধরি আমার তো এই অবস্থা, এখন আমার তো আসলেই বিয়ে করতে হবে, কারণ আমার তো বাচ্চা কাচ্চা লাগবে, পরিবার লাগবে, আমার ছোটো ভাইরা সবাই বিয়ে করে ফেলেছে, সবারই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার তো ফিউচার নাই। তখনই সে আমাকে বলে ওই জান্নাত মেয়েটাকে বিয়ে করো। ওই মেয়েটার কিন্তু সেই পর্যন্ত বিয়ে হয়নি, কেন ওই মেয়েটার বিয়ে হয়নি সেটাও কিন্তু আমি জানি না। ওইটা অন্য একটা পাড়ার মেয়ে, ওর কিন্তু বিয়েই হচ্ছে না, ওটা মুসলিম মেয়ে, বিয়েই হচ্ছে না। পরে আমি বললাম এই মেয়েকে আমাকে বিয়ে করতে রাজি হবে, বলো তুমি কথা বলো, অবশ্যই রাজি হবে। তো দুদ্রির কথা মতো আমি তখন এই গোপনে জান্নাত মেয়েটার সঙ্গে কথা বলি, এটা মধ্যবিত্ত মানে মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে। তো ওর সঙ্গে কথা বলে যখন বললাম যে তুমি আমাকে বিয়ে করবা কিনা, এক কথায় মেয়ে রাজি হয়ে গেল। আমাকে বলে হ্যাঁ করবো তো,
আমি তো রাজি আছি আপনাকে বিয়ে করার জন্য, আপনি করবেন? আমি বললাম করব, কিন্তু একটা শর্ত আছে, আমার সঙ্গে কলকাতায় চলে যেতে হবে, আমার সঙ্গে এখানে থাকতে পারবা না, কারণ আমার পাড়ার মানুষ তো, আমরা তো হিন্দু, তুমি তো মুসলমান। তো ও আমাকে বলে যে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন, এই প্রশ্নটা আমাকে করেছিল। আমি বললাম তোমাকে আমার ভালো লাগে, এই জন্য আমি তোমাকে বিয়ে করবো। ও তো ভিতরের কথাটা তো অতটা ওকে আমি বলি না। না বলার পরে ও তখন আমার সঙ্গে রাজি হলো আমার সঙ্গে চলে যাওয়ার জন্য, মানে পালিয়ে যাওয়ার জন্য। তো দেখেন কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নাই, কোনো কিছুই নেই, এবং বলা মাত্রই মেয়েটা রাজি হয়ে গেল। সব কিছু আমার কাছে খুব অলৌকিক মনে হচ্ছে যে এটি কীভাবে সম্ভব। তো মেয়ে যখন রাজি হয়ে গেল যে ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে চলো আমার সঙ্গে চলো। আমি তখন এই তাকে নিয়ে পালিয়ে চলে গেলাম কলকাতায়। তখন আমার বিমানে চাকরিটা আমি আবার ছেড়ে দিলাম। ওই দিক দিয়ে আরও অনেক ঘটনা আছে আমার চাকরি জীবনে। আমার চাকরি কিন্তু বারবার এই দুদ্রির জন্য আমার চাকরিগুলো চলে যাচ্ছে। আমি চাকরিতে জয়েন করি এবং আমার সঙ্গে অলৌকিক কিছু আছে, এটা মনে করি আমার সঙ্গে কোনো পাইলট কাজ করে না, আমার চাকরি চলে গেল আমার এবার চাকরিটাও। এরপরে আমি একটা কোম্পানিতে চাকরি নিলাম সেই মুহূর্তে। দেন আমি তখন এই জান্নাতকে বিয়ে করলাম। করার পরে ও তখন ওর মতো করে চলতেছে, আমি আমার মতো করে চলতেছে। ও ওর ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। প্রথম দিকে আমার পরিবার বিষয়টা জানেনি যে আমি জান্নাতকে বিয়ে করেছি। আমার বিয়ে হওয়ার প্রায় 3 মাস পরে আমার ছোটো ভাই তখন বিষয়টা জেনে যায় যে আমি পাশের পাড়ার মেয়ে, মুসলিম মেয়েটাকে নিয়ে পালিয়ে আমি তাকে বিয়ে করেছি। তো আমার দিদি তখন আমার ঘরে যায়, আমার বড় দিদি আমার ঘরে গিয়ে আমাকে বলে যে রাহুল, আজকে যদি মেয়েটা অনেক সুন্দর হতো, মানে অনেক সুন্দর হতো, বুঝলাম যে তুই সুন্দরী একটা মেয়ে পেয়ে তুই ধর্ম ত্যাগ করে ফেললি বা অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করে ফেললি, মেয়েটা যদি অনেক সুন্দর হতো। আমি তো এই মেয়েটার মাঝে কোনো সৌন্দর্যও দেখি না, বা মেয়েটার মাঝে তেমন কিছুই নাই, এ তো খুবই নর্মাল একটা সাধারণ ফ্যামিলির একটা মেয়ে। তা এরকম সাধারণ ফ্যামিলির একটা মেয়েকে তুই কেন বিয়ে করলি? মানে এর সৎ উত্তরটা কি আমার বোন আমাকে জিজ্ঞেস করলো। আমি আমার বোনকে কোনো উত্তর দিতে পারলাম না, শুধু একটা কথাই বললাম যে আমি জানি না ঠিক আমি কেন মেয়েটাকে বিয়ে করেছি, তবে একটাই কথাই বলি, এই মেয়েটাকে আমার ভালো লেগেছে। আমার পরিবার তখন সবাই আমার কাছ থেকে মোটামুটি সরে গেল। আমার বাবা মা দিদি যারাই আছে, মানে পিসি কাকি, সব আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল। আমার সঙ্গে কেউ আর কথা বলে না। সবার একটাই কথা যে রাহুল খারাপ হয়ে গেছে, ও খুব খারাপ ছেলে, ও বদমাশ ছেলে, ওর সঙ্গে কথা বলা যাবে না, ও মুসলিম মেয়েকে বিয়ে করে ফেলেছে। তো এমন করতে করতে একটা সময় আমি তখন চিন্তা করলাম যে আমি চাকরিটা ট্রান্সফার করে ওই আপনার নয়াদিল্লি থেকে কলকাতার ওইদিকে চলে আসি। আমার জীবনে কিন্তু উন্নতি নেই, আমার জীবনে কিন্তু অবনতিই হচ্ছে। সত্যি কথা বলতে অবনতির দিকে যাচ্ছিলাম সেই সময়টাতে। তো সেখান থেকে তখন আমি কলকাতার ওখানে চলে আসি। ওখানে আসার পর একটা বাসা ভাড়া করি। একটা বাসা, আমি আর জান্নাত তখন একসঙ্গে থাকি। তখন কিন্তু এই দুদ্রি আমার সাথে মাঝে মাঝে আসতো, সবসময় আসতো না। দুদ্রি কীভাবে আসতো? এই জান্নাতের মাধ্যমে। আমি জান্নাতের সঙ্গে কথা বলতেছি, আমি হঠাৎ বুঝে গেছি যে দুদ্রি ওর ভিতর ঢুকে গেছে। এবং ঢুকে গিয়েই আমি কথা বলতেছি, পরে আমাকে বলে তুমি কার সঙ্গে কথা বলছো? আমি বললাম কেন, জান্নাতের সঙ্গে। বলে আমি তো জান্নাত, আমি দুদ্রি। যখন বলে আমি দুদ্রি, তখন আমি বুঝে যাই যে হ্যাঁ, দুদ্রি ওর ভিতরে প্রবেশ করে গেছে। তো এইরকম মাঝে মাঝে খাবার খাচ্ছি, কথা বলতেছি, পরে হঠাৎ করে ভুলে বসে যে আমি তো দুদ্রি। আমি বললাম ও তুমি এসেছো? বলে হ্যাঁ। তা আমি ওর সঙ্গে কথা বলি, মানে আপনার মুহূর্তের মধ্যে জান্নাতের ভিতরে ঢুকে যায়, আবার চলে যায়। কিছুক্ষণ পরে কথা বলতেছি, জান্নাত আবার আমাকে বলতেছে এই তুমি কার সঙ্গে কথা বলছো? আমি বললাম তোমার সঙ্গেই তো বলছি। বলে তো আমি কে? আমি বললাম ও আচ্ছা সরি। তখন আমি বুঝে যাই যে ওর ভিতর থেকে দুদ্রি বিদায় হয়ে গেছে, আমাকে না বলেই চলে গেছে। এই ধরনের ঘটনাগুলো তখন ঘটতে শুরু হয়। এতে জান্নাতের ঘরেও কিন্তু কোনো সন্তানাদি হয়নি। আমি তো বাচ্চা কাচ্চার জন্যই বিয়ে করলাম। আমারও বয়স অর্ধেকেরও বেশি হয়ে গেল, কিন্তু কোনো বেবি কিন্তু হলো না। তখনও কোনো বাচ্চা কাচ্চা হলো না। তখনও কিন্তু আমার মাথায় খুব টেনশন, আমার আদৌ বেবি হবে তো, বাচ্চা হবে তো, আমার পরিবারটা কী হবে, আমার বাচ্চা কাচ্চা হবে তো। তখনও কিন্তু এই জিনিসগুলো আমার মাথার মধ্যে খুব মানে ক্যাচ করে আছে, খুব টেনশনের ভিতরে আছি। আচ্ছা যাই হোক, তারপরেও পড়ে আছি যে দেখা যাক এর পরের স্টেপগুলো কী হয়, এরপরে আমি কী করতে পারি, ওই চিন্তা ভাবনা করে আমি তখনও পড়ে আছি। যাই হোক দাদা, সময় ওভাবে কাটতে একটা পর্যায়ে দেখা গেলো আমি যে বাসায় ভাড়া থাকতাম, ওই বাসায় যে মাসিমা ছিল, ওই বাসার মাসিমের সঙ্গে আমার বউ জান্নাতের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। বেশ কয়েকদিন ধরে দুদ্রি আমাকে বলতেছে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য। আমাকে বলে, ও বলে যে ওর ভালো লাগছে না, যেন বাসাটা ছেড়ে দেয়, আমাকে বলে। তো হঠাৎ করে আবার নতুন করে বাসা পাওয়া তো খুব কঠিন। আমি বললাম যে ঠিক আছে বাসা চেঞ্জ করবো, একটু অপেক্ষা করো। এর ভিতরেই হলো কি, একদিন রাতের বেলা আমি শুইছি, ঘেউ করে কুকুর ডাকতেছে, ঘেউ করে কুকুর ডাকতেছে রাতের বেলায়। তা আমাদের এই বাড়িতে তো কুকুর নাই, হঠাৎ করে কুকুর ডাকতেছে রাতের বেলায়। আপনার সোমবার রাত ছিল, আমার মনে আছে, সোমবার রাতে। তো আমি তখন আমার বউকে বললাম জান্নাত কুকুর ডাকতেছে, শুনতেছো? বলে হ্যাঁ শুনছি তো। বলে আমাদের বাড়িতে তো কুকুর নেই, কোত্থেকে আসলো? বলে বাড়িওলি ওই কুকুর আনছে। আমার মাসিমা বলে যে উনি কুকুর আনছে। তো উনি কুকুর আনছে ঠিক আছে, বাট আমি তখন আপনার বেরোলাম ঘর থেকে, বেরোয় কাজে যাচ্ছি। বাট এই কুকুরটা আমাকে দেখলেই কাঁদতো।
আমার দিকে দেখে ওর চোখের পানি ফালাইতো, কেমন জানি একটু অন্যরকম আবেগ নিয়ে মনে হয় আমার দিকে তাকাতো। তো আমি কুকুরটার কাছে যাইতাম, মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিতাম, বাট খুব ভালো সম্পর্ক ছিল। এই করে হলো কি আমি অফিসে যাচ্ছি আসছি, প্রায় 1 সপ্তাহ কেটে গেল, দুদ্রি কিন্তু আর জান্নাতের মাঝে আসে না। আমি মানে জান্নাতে আছে, দুদ্রি আর আসে না। দুদ্রি কিন্তু 2 থেকে 3 দিনের মাঝে চলে আসতো একবার, এটা এখন হঠাৎ করে আর আসে না। এখন না আসার কারণে আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, দুদ্রি আসে না কেন? দুদ্রির তো আসার কথা, সে আসছে না কেন? মানে জান্নাতের মাঝে দুদ্রি কেন আসে না? আমি মাঝে মাঝে জান্নাতকে দুদ্রি বলে ডাকতে শুরু করতাম। জান্নাত তখন হেসে আমাকে বলে দুদ্রিকে। তখন আমি বুঝতাম যে না, দুদ্রি ওর মাঝে আসে নাই। কেন আসে না? অনেকগুলো দিন কেটে গেল, আমি তো কোনো তাবিজে ব্যবহার করলাম না, কিছু করলাম না। ওর সঙ্গে তো আমার ভালোই সম্পর্ক ছিল। ও শুধু আমাকে বললো বাসাটা ছেড়ে দেওয়ার জন্য, আমি সেটা ছাড়লাম না। এতে কি সে রাগ করলো, তাই কি আমার কাছে আসে না? আমি তখন এই মনে মনে ওকে ভাবতে থাকি যে কী ব্যাপার, ও আসে না কেন, আসে না কেন? আমি আস্তে আস্তে করে যেহেতু পাচ্ছি না, আমি খুব মানে পাগলের মতো হয়ে যাচ্ছি, কী ব্যাপার, ও আসে না কেন? এবং একটা পর্যায়ে আমার বউ জান্নাত আমাকে বলে যে তোমার ভিতরে কেমন জানি অস্থিরতা কাজ করতেছে, তুমি জানি কেমন অস্থির আমার সঙ্গে তোমার বিষয়টা শেয়ার করা যায়, কি হয়েছে? ইতিমধ্যে প্রায় 1.5 মাসের মতো কেটে গেছে, 1.5 থেকে 2 মাস কেটে গেল। দুদ্রি কিন্তু আর জান্নাতের মাঝে আসেনি। 2 মাসের মতো কেটে গেল, তাহলে বুঝতে পারেন কতগুলো সময় কাটলো। তো এখন আমি তখন জান্নাতকে বললাম যে আমাকে বলতেও চাই না, কারণ ওকে বললি তো ও আবার কী মনে করে, বললাম না। না বলার পরে জান্নাত একদিন নিজে আমাকে বলে তুমি কি তোমার পরীটাকে মিস করো? এমনিই বলে। যেদিন আমাকে এটা জান্নাত বলল, সেদিন ধরেন আমি একটু মানে চমকে উঠলাম বা ঘুরে দাঁড়ালাম যে ও জানলো কী করে, ও তো জানার কথা না। ওর সঙ্গে আজকে এত মাস সংসার করি বা এত বছর সংসার করে, ও তো দুদ্রি সম্বন্ধে জানার কথা না। আমি বললাম তুমি কিভাবে জানলা? তুমি আমাকে দুদ্রি বলে ডাকো। তার মানে আমি তোমাকে দুদ্রি বলে ডাকি, তার মানে তো তোমাকে আমি দুদ্রি বলে ডাকি। এখন দুদ্রি একটা পড়ি, এটা তুমি জানো কি করে? তখন আমাকে বলে আমি দুষ্টমি করেছি। আমি বললাম না, তুমি দুষ্টমি করনি। দুদ্রি যে একটা পড়ি, এইটা তুমি কিভাবে জানো? তুমি দুষ্টমি করনি। আমার কাছে এখনও সময় আছে, সিরিয়াস বলো যে কি হয়েছে, দুদ্রি এখন আসে না কেন? ও তখন আমাকে বলে আমি কি দেখতে দুদ্রির চেয়েও খারাপ? আমার চেহারা কি দুদ্রির চেয়েও খারাপ? আমি কি দেখতে দুদ্রির চেয়েও খারাপ? আমি বললাম দেখো, তুমি খারাপ কি ভালো, সুন্দর কি অসুন্দর, সেই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই না। আমি তোমাকে শুধু জিজ্ঞেস করলাম যে দুদ্রি কোথায়, দুদ্রি এখন আমার কাছে আসে না কেন? আমাকে তখন বলে মানে দুদ্রি আর কখনোই আসবে না। কেন আসবে না? ও আর কোনো কিছু বলে না। এবার আমি পাগল হয়ে গেলাম যে সম্ভবত ও কিছু একটা করছে। আমি তখন বিভিন্ন আপনার মানে কবিরাজদের কাছে যেতে শুরু করি, বড় বড় তান্ত্রিক আছে, কবিরাজ আছে, ওনাদের কাছে যাই, বাট কেউই আমাকে ওভাবে কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না যে কেন আসে না। এবং এই সমস্ত কথা কোনো তান্ত্রিকের কাছে বললে উনি হাসে, উনি বলে এটি কীভাবে সম্ভব, এটা এরকম গল্প তো আমি কখনো শুনি নাই, এইভাবে সরাসরি পরিরা তো কারো জীবনে আসে না। আমি বললাম আমার জীবনে এসেছি, বাট উনি বিশ্বাস করেন, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। কয়েকদিন হয়ে গেল, আমি শুধু পাগলের মতো হয়ে গেলাম। প্রায় আপনার 6 থেকে 7 মাসের মতো কেটে গেল। এই 6-7 মাস আমার কাছে মনে হয় যেন আমার ভিতরে আমি নাই। আমি প্রচণ্ড রকমের পাগলামি করতাম, খাওয়া দাওয়া করতাম না, ঠিকমতো ঘুমাইতাম না, মানে 24টা ঘন্টা শুধু জান্নাতের সঙ্গে ঝগড়া করতাম, এই তুমি কি করেছো, কেন দুদ্রি আসে না? তো এই করতে করতে দাদা হঠাৎ আমার একটা সময় একটা কথা মনে পড়ে গেল। মনে পড়লো এইটা যে আমার যে বাড়িতে যে দিদি কুকুরটা রেখেছে, হ্যাঁ, এই কুকুরটাকে আমার বউ মানে জান্নাত খুব আদর করে। এবং এই বাড়ির যে মাসিমা আছে, যাদের বাসায় আমরা থাকি, তারাও ওই কুকুরটাকে অনেক আদর করে। আর কুকুরটা সবসময় আমার দিকে তাকায় থাকে, আর যখনই আমার দিকে তাকাবে তখনই আমার দিকে ওর চোখের পানিগুলা মানে চোখ দিয়ে পানি পড়ে। আমার দিকে তাকালেই কান্না করে, এটা বোঝা যায় যে ও কান্না করতেছে। কী ব্যাপার, ও এরকম করে কেন? তখন আমার ভীষণভাবে মনে পড়লো যে না, এই কুকুরটার মাঝেই না কিছু একটা আছে। সম্ভবত এই কুকুরটার মাঝে কিছু না কিছু একটা লুকায়িত আছে, তা না হলে কুকুরটা আমার দিকে এভাবে কেন তাকাবে, এবং এভাবে আমাকে দেখলেই কেন তার ভিতরে ইমোশন জাগে বা সে কেন কান্না করে? এরকম করে আপনার একদিন সকালবেলা আমি অফিসে যাব, হঠাৎ করে আমার মাথাটা ঘুরিয়ে গেল। মানে কুকুরটার দিকে তাকালে আমার মাথাটা ঘোরায়, মানে মাথাটা প্রচণ্ড রকমের ঘোরায়। অফিসে গেলাম না গিয়ে হাত মুখ দিয়ে শুয়ে আছে। আমার বউ তখন রান্না করছে জান্নাত। আমি আস্তে আস্তে করে কুকুরটার কাছে গেলাম। কুকুরটা তখন আপনার আমরা যেই ঘরে থাকতাম, ঘরের ঠিক সাইডেই একটা জায়গার মধ্যে আপনার শিকল দিয়ে বেঁধে রেখেছে। তো ওখানে গেলাম কুকুরটার কাছে গিয়ে আমার পাশে দাঁড়ায় আসছে, বাট আমার দিকে তাকিয়ে চোখের পানি ঝরাচ্ছে, খুব কান্না করতেছে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। দেখে মনে হচ্ছে তার ভিতরে ভীষণ রকমের কষ্ট, কান্না করতেছে। আমি ওর মুখের দিকে তাকিয়েছি, ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। তা এরকম করতে করতে ওকে করে ওর পা দিয়ে ওর গলার মধ্যে এরকম করে আপনার আঁচল মারে, পাটা উঠিয়ে সামনে ডান পাটা উঠিয়ে গলার মধ্যে এমন করে আঁচল মারছে। তো চিন্তা করলাম কী ব্যাপার, ও গলার মধ্যে এমন করে আঁচড় মারছে কেন? ভাবলাম যে হয়তো তার গলার মধ্যে যেহেতু শিকল দিয়ে বাঁধা, ও
ওই শিকলের বাঁধার কারণে সম্ভবত সে বাঁধনটা খোলার চেষ্টা করতেছে, তাই বলে ও গলাতে এরকম করে টান মারতেছে, এইটা মনে করেছিলাম। তো ভালো করে তাকিয়ে দেখলাম কি হচ্ছে, গলার মধ্যে কী যেন একটা পেঁচিয়ে রেখেছে। আমরা যেরকম হাতের মধ্যে সুতা পেঁচাই না, এরকম একটা লাল আপনার গলার মধ্যে পেঁচানো। তখন আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে ওর গলার মধ্যে একটা তাবিজ পেঁচানো আছে, একটা তাবিজ গলার মধ্যে পেঁচিয়ে রেখেছে। এটি দেখে একটু অবাক হয়ে গেলাম, আরে ওর গলার মধ্যে তাবিজ কেন? তখন কিন্তু আমি বাড়িতে, এখানে আর কেউই নেই, আমার বউ রান্নাবান্না করছে, আর মাসিমা কই সেটা আমি জানি না। তখন আমি করলাম কি, ওই তাবিজটা ধরে টান দিলাম জোরে, খুলছে না, তাবিজটা খুলতে পারছি না। পরে আমি ঘর থেকে বটি নিয়ে আসলাম, বটি নিয়ে এসে আমি তখন এই তাবিজটা কাটলাম, মানে রশিটা কাটলাম। রশিটা কেটে মাত্র আমি রশিটা ফেললাম, এমন সময় কুকুরটা ঘপ করে এসে আমাকে ধরলো। এই কুকুরটা আমাকে ধরেছে এটুকুই আমার মনে আছে, মানে আমাকে জাস্ট কুকুরটা এসে এভাবে আমার মুখের উপরে চাপটি দিয়ে, মানে আমাকে চাপটি মেরে ধরেছে কুকুরটা, এটুকুই মনে আছে, এরপরে কিছু মনে নেই। এরপরে যেটা হলো যে পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে হ্যান্ডকাপ পরিয়ে। তো পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে, আমি পুলিশকে বলতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে বলে কেন কোথায় নিয়ে যাচ্ছি, শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি। ওরা হাসতেছে, মানে পুলিশও হাসে। আমি বললাম কেন নিয়ে যাচ্ছেন? বলে তুই তোর বউকে হত্যা করেছিস, তোকে নিয়ে যাব না। আমি আমার বউকে হত্যা করেছি। বললাম কী বলেন আপনি, কাকে হত্যা করেছি? বলে কেন তোর বউকে, মানে কি বলে আমি ঠিক বুঝি না। ওখানে আমাকে তখন জেলে প্রেরণ করা হলো। তো জেলে প্রেরণ করার পরে এর 2 দিন পরে, মানে 1 দিন পরে আমার দিদি আমাকে দেখতে আসে, আমার বড় দিদি জেলখানাতে। তখন কিন্তু আমার নামে মামলা হয়েছে। তখন আমি জানতে পারি যে আমি জান্নাতকে নাকি হত্যা করে ফেলি, মানে গলা টিপে হত্যা করি, কিন্তু এর কোনো কিছু আমার মনে নেই। আমার দিদি আমাকে বলে তোকে বলেছিলাম আমি মুসলিম মেয়েটাকে বিয়ে না করার জন্য, কেন বিয়ে করলি? আর বিয়ে যেহেতু করবি তাকে হত্যা করলি কেন? আমি বললাম আমি তো তাকে হত্যা করিনি। আমি কাউকে বিশ্বাস করাতে পারি না। আদালত থেকে তখন মানে আমার বোন, আমার মা, আমার মানে সবাই তখন আসে আমার কাছে। আমি সবাই বলে আমি নাকি হঠাৎ করে ঘরে ঢুকেই জান্নাত পাকঘরে রান্না করতেছিলাম, আমি নাকি ওর গলা টিপে ধরে ওকে ওখানে মেরে ফেলে। এবং এই দৃশ্য বাড়িওয়ালি দেখে ফেলে এবং তিনি পুলিশ কল করে, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। এর কিন্তু কিছুই আমার মনে নেই, আমি যে ওকে গলা টিপ দিয়েছি, ওকে মেরে ফেলেছি, এর কোনো স্মৃতি বা এর কোনো মেমোরি যে আমার কাছে মনে নেই। পুলিশ আমাকে এখান থেকে ধরে নিয়ে গেল, থানা হাজতে নিয়ে গেল। সেখান থেকে আমাকে কোর্টে উঠালো, কোর্টে ওঠানোর পর আমার রায় হলো, আমাকে বড় জেলে প্রেরণ করা হলো। আমি আর জান্নাতকে দেখতে পাচ্ছি না, মানে আপনার দুদ্রিকে দেখতে পাচ্ছি না। জেলে প্রেরণ করার পরে রায় হওয়ার অনেক দিন পরে হঠাৎ এক জেলখানার ভিতরে আমি রাতে স্বপ্নের মধ্যে দুদ্রিকে দেখলাম। আমাকে এসে বলে যে আমার পথের কাঁটা হবে তাকে আমি সরিয়ে দিব, যে আমার পথের কাঁটা হবে তাকে আমি সরিয়ে দিব। তো স্বপ্নে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার পথের কাঁটা কে হয়েছিল? বলে জান্নাত। আমি তোকে ভালো মনে করেই তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম, ভালোভাবে আমি তোমাকে এনেছিলাম। ও আমাকে কুকুর বানিয়ে রেখেছে, ওকে আমি কিভাবে ছাড়বো? ছাড়ি নাই, তাই তো মেরে ফেলেছি। তা আমি বললাম স্বপ্নের মধ্যেই কথা হচ্ছে, আমি বললাম তুমি মারলা আর সেই দায়টা আমার উপরে পড়লো। বলে তুমি এখানে আছো, বেশ আছো, আমি তোমার সঙ্গে এখানেই থাকবো, তোমার বাইরে যেতে হবে না। দাদা বিশ্বাস করবেন এই জায়গাও আমার সঙ্গে থেকেছে। তো অনেকভাবে হচ্ছে আমার বাবা মা আদালতে অ্যাপ্লিকেশন করেছে, আমি মানসিকভাবে অসুস্থ এবং আমি যে মানসিক রোগী, বিভিন্নভাবে আমার চাকরি চলে গেছে, এয়ারলাইন্সের বিভিন্ন কোম্পানিতে আমি চাকরি করতাম, আমার চাকরি চলে গেছে, আমার মানসিক সমস্যা আছে। তখন বাবাই ডকুমেন্টগুলো ঠিকঠাক করে তখন তারা কাগজপত্র সাবমিট করে এবং করে আদালতের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে তবে কোর্ট থেকে রায় হয়েছে আমি মানসিক রোগী। তো সেখান থেকে আমাকে তখন হসপিটালে প্রেরণ করা হয়। তখনও কিন্তু এই দুদ্রি আমার সঙ্গে আছে এবং দুদ্রির সঙ্গে আমার সবসময় দেখা হতো, সবসময় কথা হতো, ও আমার সঙ্গে আছে। এবং এরকম করে তখন আদালত থেকে আমাকে বেকজোর খালাস করে মেডিকেল, এবং মেডিকেল থেকে আমাকে তখন বাসায় প্রেরণ করা হয়। আমি তখন বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে আমার মা বাবা যারাই আছে সবাই আমার খুব যত্ন আত্নি করতেছে এবং তারা আমাকে আবারও তাবিজ পড়ানোর চেষ্টা করে। আমি তাবিজ পড়বো না, এবং আমার সঙ্গে কথা বলতে তারা তখন খুব ভয় পায়, সবাই অনেক ভয় পায়। যেমন আমার পরিবারের মানুষরা আমার কাছ থেকে দূরে দূরে থাকে, আমার সঙ্গে কথা বলে না। এভাবে আরও অনেক দিন কেটে গেল। আমার বাবা বললো ওকে খুব চাপ দিও না, ও যা করতে চায় তাই করতে দাও, ওকে কোনো বিষয়ে কোনো চাপ দিবা না, কোনো কথা বলবা না। তখন কিন্তু দুদ্রি অলওয়েজ আমার কাছে আসতো। তো আমি দুদ্রিকে বললাম যে আমার জীবনটা তো এমন হয়ে গেল, আমি জেলও খাটলাম, এখন আমি কি করব, আমাকে কি করা উচিত? তখন দুদ্রি আমাকে বললো তুমি একটা কাজ করো, তুমি মানে তান্ত্রিকের কাজ করো। আমি বললাম আমি সেটা করতে পারবো না, বা আমি সেটা করতে চাই না, আমি পড়াশোনা করেছি, আমি একটা চাকরি করবো। ও বলে না, আমি তোমাকে কোথাও চাকরি করতে দিব না, তুমি ঘরের বাইরে যেতে পারবা না, তুমি যাই করো তোমাকে ঘরেই করতে হবে, তুমি ঘরের বাইরে যেতে পারবা না। আমি
যতভাবেই বললাম ও আমার কোনো কথাই শুনলো না। আমার ঘরের বাইরে আমাকে যেতে দিবে না। আমি বললাম, আরে আমি বাইরে যাই কাজ করে, আমি পড়াশোনা করে একটা ছেলে। না, তুমি বাইরে যেতে পারবো না, তোমার যা হবে যেটাই হবে তোমার এই ঘরের মধ্যে আমার সঙ্গেই হবে। ঘরের মধ্যে আমাকে আটকায় ফেললো। পরে আমাকে বললো তুমি তান্ত্রিকের কাজ করো। আমি করতে চাইনি, তারপরেও আমাকে জোর করে বললো ঠিক আছে, করা শুরু করলাম। মানুষজন আসতেছে, আমি আপনার যে বলে আপনার জল পড়া দিচ্ছি, কাজ হচ্ছে, এটা সেটা দিতেছি, কাজ হচ্ছে। বিভিন্ন ধরনের মানুষ আসে। ওই রোগ, আমি ওকে বলি যে এই ধুত্রী এই রোগে আক্রান্ত, তো আমাকে গাছের শিকড়, বিভিন্ন ধরনের পাতা, এরপরে ঔষধি যে গাছ আছে, সবই গাছ, অন্য কিছু না, গাছের রস, গাছের শিকড়, গাছের পাতা, এগুলো আমাকে এনে এনে দিচ্ছে। আমি মানুষদের দিই, ও বলে দিচ্ছি এমন করে খেতে বল। আমি বলি এমন করে খান, ভালো হয়, মানুষ টাকা দেয়। খুব খারাপ লাগলো। আমার আব্বা খুব কষ্ট করে দুঃখ করে আমাকে পড়াশোনা করিয়েছে, তার অনেক ইচ্ছে ছিল আমি বড় বড় কোনো কিছু করব জীবনে, বাবার নাম উজ্জ্বল করব। বাবা একটা ক্লিনারের কাজ করে আমাকে মানুষ করেছে, কিন্তু আমি সে বাবার জন্য কিছু করতে পারিনি। সেসব দিয়ে আমি কবিরাজি হয়ে গেলাম। তো এভাবে কবিরাজি করতেছি এবং দুধ অলওয়েজ আমার সঙ্গে আছে। তো আমি বেশিরভাগ সময় আপনার হেজিটেশনে থাকি, টেনশানে থাকি, ডিপ্রেশনে থাকি যে আমার সঙ্গে এটা কী হলো। আমার সঙ্গে আছে, সব সময় আছে, এসে আমাকে এগুলো বলে দেয়। তো আমি ইউটিউবে ঘাটাঘাটি করি, ভিডিও দেখে। আমি তো আর বিয়ে শাদী করলাম না, ভাইয়েরা সবাই বিয়ে করলো, বোনের বিয়ে হলো, সবার বিয়ে হলো, সংসার হলো, আমার আর কোনো সংসার হলো না। তো এই ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করতে গিয়ে আমি একটা ফেসবুকের মধ্যে আপনার একটা নাম পাই এবং আপনার কিছু পাই। প্রথমে ফেসবুকে পাই, আমি জানি না এটা কে দিয়েছে, একটা ফেজের মধ্যে পাই একটা গল্প, ছোট একটা গল্প। তো সেখান থেকে আমি আপনাকে ইউটিউবে গিয়ে আপনাদের দু একটা গল্প শুনলাম। আমার কাছে ভালো লাগলো যে আপনি বাস্তবমুখী কথা বলেন, মানুষকে শোনান, আমার কাছে খুব ভালো লাগে। হোক সেটা ভৌতিক বা হোক সেটা বাস্তবিক জীবনের, খুব ভালো লাগলো। আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করলাম। তো সেখানে আপনার পর্ব নাম্বার হচ্ছে এত পর্বের আপনি একটা গল্প রেকর্ড করেছিলেন। ওই মেয়েটাকে আমি সাহায্য করতে চেয়েছিলাম এবং আমি আপনাকে বেশ কয়েকবার ইমেল করেছি, কিন্তু আপনি আমাকে রিপ্লাই দেননি। তো আমি আমার পরির সঙ্গে তখন আলোচনা করি, পরিটা আমাকে ওই মেয়ের ঠিকানাটা দেয়। আমি ওই মেয়ের ফ্যামিলির ফোন নাম্বার ম্যানেজ করি, তার সঙ্গে কথা বলি এবং তার সমস্যার সমাধানের জন্য আমি তাকে ওষুধ পাঠাই এবং মেয়ের সমস্যাটা সমাধান হয়েছে। মেয়ে আমাকে বলল এই তার ফোন নাম্বার, আপনি চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন। আর আমি আপনার গল্প শুনি এবং আমি যে আপনাকে যে কথাগুলো বলেছি সবগুলো আমি আমার দুদ্রির সঙ্গে আলোচনা করেই বলেছি। যতটুকু বলা দরকার দুদ্রি আমাকে যতটুকু অনুমতি দিয়েছে আমি আপনাকে ততটুকুই শুনিয়েছি, এর বাইরে শোনাইনি। তো দাদা, কলকাতা থেকে আপনার জন্য আমার আশীর্বাদ রইল। ঈশ্বর আপনার মঙ্গল করুক এবং আপনি আমাদের জন্য দোয়া করুন। আমি দুদ্রির সঙ্গে কতটুকু ভালো আছি সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন। এভাবেই আমি আমার জীবন কাটাতে চাই। যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে নক দিতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার গল্প যদি আপনার কাছে অবিশ্বাস হয়, আপনি সরাসরি আপনার কলকাতায় অনেক ফ্রেন্ড আছে, অনেক মানুষের আপনার গল্প শুনে আপনি আমার বাসায় পাঠাতে পারেন, বা আমি এখানকার একজন তান্ত্রিক, আমাকে মোটামুটি সবাই চেনে। দাদা ভালো থাকবেন, আপনার জন্য আরও আশীর্বাদ। নমস্কার। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে কলকাতার ভাই রাহুল রায়ের জীবনের এই অবিশ্বাস্য, আমার কাছে মনে হয় যেন সত্যি অবিশ্বাস্য হলেও গল্পটা বাস্তবিক গল্প। দেখেন, রাহুল রায় একজন বিমানের ধরা যায় পাইলট, পাইলটই ছিলেন আর কি। সে পাইলট থেকে তিনি একজন তান্ত্রিক, কবিরাজ যেটা বলে, এবং তিনি এখন সেটাই করে বেড়াচ্ছে। তার কাছে টাকার কোনো অভাব নেই, তিনি যেটা আমাকে বললেন। কিন্তু টাকা থেকে কি হবে? মানসিক যে একটা শান্তি, সেটা কি তার আছে? যাই হোক, আমি তাকে নিয়ে বেশি বিশ্লেষণ করতে যাই না, কারণ এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করলে আমার পরেই ক্ষতি হয়। অনেক ক্ষতি আমার হয়েছে, আমি আর নিজের ক্ষতি করতে চাই না, আমি বিশ্লেষণ করতে চাই না। শুধু এটাই বলতে চাই, আপনারা এই বলুন যে রাহুল রায় আদৌ কি ভালো আছে? যারা মনে মনে বলেন যদি আমার একটা পরীর সঙ্গে প্রেম হতো, একটা পরী আমার প্রেমিকা হতো, একটা পরী আমার বউ হতো, তো কতই না ভালো হতো, কতই না ভালো হয়েছে, সেটা রাহুল রায়ের গল্প শুনে আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকে আমাদের প্রথম দিন কাটলো, নতুন বছরে 2026-এর প্রথম দিন কাটলো। আশা করি আজকের মতো করে প্রতিটা দিন সুখে শান্তিতে কাটুক, আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।